সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1025তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের জেলে মোহাম্মদ শহীদুল ইসলামের জীবনের, মোহাম্মদ শহীদের জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে স্ত্রীকে ব্ল্যাকমেল করে রাতে শ্বশুরের রুমে যেতে বাধ্য করে এক স্বামী। দেখেন, জীবনের গল্পের অনুষ্ঠানে 1025তম গল্প আপনাদেরকে শোনাতে যাচ্ছি। আমি অসংখ্য মানুষের জীবনের গল্প পড়েছি, অসংখ্য মানুষরূপী জানোয়ারের গল্প পড়েছি, অনেক খারাপ মানুষের গল্প পড়েছি, কিন্তু আজকের এই গল্পটা আমার কাছে মনে হয় আমার জীবনে পড়া শ্রেষ্ঠ খারাপ কোনো গল্প। অনেকে বলতে পারেন যে আপন ভাই, এরকম খারাপ গল্পটা আপনি সিলেক্ট কেন করলেন? খারাপ মানুষের জীবনে শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে শুধু এই জন্য আজকে এই খারাপ মানুষের গল্পটা আপনাদেরকে শোনাচ্ছি। অনুরোধ রইল, গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর যদি আপনার মন চাইতো শহীদুলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন আর ছোট 3টা ভাই। আমরা টোটাল 4 ভাই 1 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক মায়াবী ছোট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ভ্যান গাড়ি চালক। আমার বাবা আমাদের ওই উঁচু এলাকায় রাস্তায় ভ্যান গাড়ি চালাতো এবং এই দিয়েই ইনকাম করে আমাদের পরিবারটা খুব ভালো করেই চলতো। তাছাড়া আমার যে বড় বোন ছিল, আমার বড় বোনও আয় ইনকাম করতো, আর আমার মাও অনেক বেশি হাতের কাজ জানতো এবং হাতের কাজের বিভিন্ন ধরনের নকশি কাঁথা থেকে শুরু করে শীতল পাটি সহ অনেক ধরনের হাতের সুন্দর সুন্দর কাজ আমার মা করতো। দূর দূরান্ত থেকে দেখা যেত মানুষজন আমার মায়ের কাছে হাতের ওই কাজের জিনিসগুলো কেনার জন্য আসতো। দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত আমার বাবা ভ্যান গাড়ি চালিয়ে যে টাকা ইনকাম করতো, আমার মা গড়ে হাতের কাজ করে তার চেয়েও আরও অনেক ভালো টাকা ইনকাম করতো। বাবা মা দুজনের পরিশ্রমে আমাদের পরিবারটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি ছোটোবেলা থেকেই যথেষ্ট পরিমাণের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিলাম। আমার দুষ্টুমির কথা শুনলে শয়তান পর্যন্ত লাফ দিয়ে উঠবে। আমি এত পরিমাণের দুষ্ট ছিলাম যে আমি আমার দাদিকে হত্যা করি এবং এই জন্যই আমার বাবা আমাকে দেখতে পারে না। আমার বাবা আমাকে প্রচণ্ড রকমের ঘৃণা করে। বাবা আমাকে দেখলে থুতু ফেলে। আমি শীতের কালে, আপনারা যারা গ্রামের মানুষ তারা খুব ভালো করে চিনবেন, শীতকালে ধান সিদ্ধ করার জন্য যেই গর্ত করা হয় এবং ওই গর্তের মধ্যে আগুন দিয়ে ধান সিদ্ধ করা হয়। তো একদিন শীতের সকালবেলা আমার দাদি এরকম পাশে মানে ওই যেই গর্তটা ছিল যেখানে আগুন দিয়ে ধান সিদ্ধ করা হয়েছিল, তো সেটার পাশে আমার দাদি বসেছিল এবং ওই গর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। কিছুক্ষণ আগে আমার মা ধান সিদ্ধ করে এই ভিজা ধানগুলোকে শুকাতে দেওয়ার জন্য অন্য কারো উঠানে নিয়ে যায়। তখন উঠানটা একদম ফাঁকাই ছিল, উঠানের মধ্যে আর কেউ ছিল না। আমার বয়স তখন খুব বেশি যে কম তা না, আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। আমি সব কিছুই বুঝতাম এবং দাদি আমাকে ওই দিন একটু মেরেছিল, সকালবেলা আমাকে মারছিল এবং আমাকে মারার কারণে আমি যখন দেখলাম যে দাদি বসে বসে কোরআন শরীফ পড়তেছে, ওই মুহূর্তে আমি তখন হঠাৎ করে গিয়ে আমার দাদিকে ধাক্কা দিয়ে বসি এবং মুহূর্তের মধ্যে আমার দাদি ওই আগুনের কুণ্ডুলির মধ্যে পড়ে যায়। আগুনের কুণ্ডুলির মধ্যে পড়ে আমার দাদি মা গো, বাবা গো, বাঁচাও গো বলে চিৎকার করে কাঁদে। আশেপাশে কেউ ছিল না, যদিও আমি চেষ্টা করেছিলাম আমার দাদির হাত ধরে উঠানোর জন্য, কিন্তু আমি পারি নাই। আমি তখন দৌড়িয়ে পাশের উঠানে যে আমার মাকে বলার জন্য যে মা, দাদি এমনি এমনি পড়ে গেছে, এবং একটা পর্যায়ে আমার মা তখন দৌড়ে আসে এবং আসার পরে এই মুহূর্ত পর্যন্ত আমার দাদির শরীরের প্রায় 1/3 অংশ পুড়ে আঙ্গার হয়ে গেছে। আমার দাদিকে ওখান থেকে উঠানোর পরে ডাক্তারের কাছে যখন নিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে আমার দাদি বেঁচে আছে এটা কেউ মনে করতেছিল না। যাই হোক, দাদিকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সেই রাতটা আমার দাদি বেঁচে থাকে। ঘরের মধ্যে আমার বাবা তখন আমাকে জিজ্ঞেস করে, বলতো কিভাবে তোর দাদি আগুনের কুণ্ডলিতে পড়লো, কিভাবে গর্তের মধ্যে পড়লো। আমি বাবার মুখের দিকে তাকায় আছি। বাবা তখন আমাকে ধমক দিয়ে যখন জিজ্ঞেস করে, আমি তখন বলি দাদি আমাকে সকালবেলা মারছিল এবং মারার কারণে আমি দাদিকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিছি। ঠিক এরপর থেকে আর আমার বাবা আমাকে দেখতে পারে না
এবং সেদিনে বাবা আমাকে প্রচণ্ড রকমের মারে। তার ঠিক 2 দিন পরে আমার দাদি হসপিটালের বেডে এন্তেকাল করে। এবং দাদি মারা যাওয়ার পরে আমার বাবা আমাকে সবার কাছে বলে যে এটা আমার তেজ্য সন্তান, আমি ওর চেহারা দেখতে চাই না। এরপর থেকে বাবা আমাকে কোনোভাবেই সহ্য করতে পারতো না, আমার গায়ে হাত তুলতো, আমাকে মারতো, আমার উপরে বর্বর নির্যাতন করতো। একটা পর্যায়ে আমার মা এই জিনিসগুলো দেখার পরে আমাকে আমার এক দূর সম্পর্কের খালার বাড়িতে পাঠিয়ে দেয়। আমি সেই খালার বাড়িতে থাকতে শুরু করি এবং খালাম্মার বাড়িতেও আমার সময়গুলো খুব ভালোই কাটতেছিল। আমি সেখানে আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। আমি মাঝে মাঝে বাড়িতে আসতাম, কিন্তু বাড়িতে আসার পরেও আমার বাবা আমার সাথে কথা বলতো না। আমি বাবাকে দেখে সালাম দিতাম, বাবা কেমন আছো জিজ্ঞেস করতাম, কিন্তু আমার বাবা আমার সালামের উত্তর নিত না। এবং আমি কেমন আছে জিজ্ঞেস করাতেও বাবা প্রতি উত্তরে আমাকে কিছুই বলতো না। আমি বুঝতে পারি যে আমার বাবা আমাকে নিয়ে অনেক বেশি রেগে আছে। আমার বাবার মনে আমার জন্য এক পৃথিবী পরিমাণের ঘৃণা কাজ করে, কিন্তু আমি এসব বুঝি না। আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম এবং অনেকটাই বড় হয়ে যাই। তো বড় হয়ে যাওয়ার পরে আমার খালাম্মার বাড়িতে আমার একটা খালাতো বোন আছে, যার নাম হচ্ছে লিমা। তো খালাম্মার বাড়িতে থাকতে থাকতে লিমার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা ঠিক এরকম, লিমা আমাকে সবসময় ওদের বাড়ির এটা ওইটা দেখাতো, আমার সাথে খুব ভালো একটা সম্পর্কও করতো, আমি ওর সাথে একটা ভালো সম্পর্কে জড়াই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে লিমাকে আমার অনেকটাই ভালো লেগে যায় এবং ভালো লাগার পরিপ্রেক্ষিতে সেখান থেকে আমি লিমাকে প্রেমের প্রস্তাব করি। আমার এই প্রস্তাবে লিমা রাজি হয়। রাজি হওয়ার পরে আমাদের দুজনের মাঝে প্রায় বেশ কয়েকটা মাস ধরে একটা ভালোবাসার সম্পর্ক হচ্ছিল। লিমা সবসময় আমাকে বলতো যে তোমার বাবা তো তোমাকে দেখতে পারে না, তোমার মাও তোমার কথা শুনতে পারে না, তোমার ভাই বোন সবাই তো ভালো আছে, কিন্তু পরিবারে তুমি একেবারে ঘৃণাত্ম, তুমি অবহেলিত। আমি বললাম আমি আমার দাদিকে মেরে ফেলেছিলাম এবং দাদিকে মারার পর থেকেই আমার পরিবারের সব মানুষগুলো আমাকে ভিন্ন রূপে দেখে। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পছন্দ করে না, সবাই আমাকে ঘৃণা করে। কিন্তু লিমা আমাকে অসম্ভব ভালোবাসতো এবং লিমার ভালোবাসায় আমি এক নতুন জীবন পেয়েছিলাম। জীবনের একটা পর্যায়ে আসার পরে হঠাৎ করে লিমার সাথে আমার এই প্রেমের সম্পর্কটা লিমার পরিবার জানতে পারে। লিমার বাবা মা যখন জানতে পারে, দীর্ঘ বেশ কয়েক বৎসর ছোটোবেলা থেকে বড় হয়েছে আমি যে খালার বাড়িতে, যে খালাকে আমি মা করে ডাকতাম এবং খালুকে আমি বাবা বলে ডাকতাম, সেখান থেকে তারা তখন আমাকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। তারা বলে তাদের বাড়িতে আমাকে রাখবে না। আমি শেষ পর্যন্ত পুনরায় আবারও আমার বাবার ওই কালো মুখটা দেখার জন্য বাবার ঘর ভিটার মধ্যে আসি এবং বাবার ভিটায় আসার পরেও বাবা আমার সাথে খুব বেশি কথা বলে না। তো এরকম করে সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি খবর পেলাম যে লিমার বিয়ে হয়ে গেছে, মানে বিয়ে হয়ে যাবে। তো যেদিন লিমার বিয়ে, সেদিন আমাদের পরিবারের সব মানুষরা বিয়েতে যাবে। খালামণি ফোন করে আমার মাকে বলে দিল যে বিয়ে হবে, তোমরা সবাই মিলে আইসো। তো সবাই গেল, কিন্তু মা আমাকে যেতে দিল না। মানে আমাকে বললো তুই যাইস না, আমরা সবাই যাই। তো মা গেল, আমার বড় বোন গেল। ওই সময় কিন্তু আমার বড় বোনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, মানে এখনও উঠাই নেয়নি। এই ছেলে বিদেশে থাকে, পরে আমার বোনকে উঠাই নেবে, কিন্তু বোন আমাদের সাথেই আছে আর ভাইরাও আমার সাথেই আছে। একটা পর্যায়ে আমার মা, বাবা আর আমার বোন মিলে আমার ওই খালাতো বোন লিমার বিয়েতে যায় এবং যেদিন তারা লিমার বিয়েতে যায় সেদিন মনে হয় যেন আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল মনে হয় আমার মতো অসহায় দুনিয়াতে আর কেউ নেই। আমি চোখের পানি ঝরিয়ে অঝরে কাঁদতেছিলাম। আমার ভালোবাসার মানুষটাকে অজানা কারো হাতে তুলে দেওয়ার জন্য আমার পরিবারের মানুষগুলো সাজুগুজু করে যাচ্ছে। ভিতরের কষ্ট না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। এই কষ্টগুলোকেই বুকে লালন করে আস্তে আস্তে করে আমি সময়টা পার করতেছিলাম। দুপুর যখন 2টা বাজে, তখন আমার কাছে মনে হয় যে আমার বুকের পাঁজরটা কেউ মনে হয় ভেঙে ফেলছে। আমি খুব বেশি ব্যথা আমার বুকে অনুভব করতে থাকি। চোখের পানি সহ্য করতে না পেরে আমি তখন অবাধ্য হয়ে আমার ওই খালাম্মার বাড়িতে, দুঃসম্পর্কের খালাম্মার বাড়িতে বিয়েতে যাই। আমি যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায় এবং বিকেল হয়ে যাওয়ার পরে আমি জানতে পারি আমার খালাতো বোনকে বউ সাজিয়ে যার সাথে বিয়ে হয়েছে সে নিয়ে চলে গেছে। আমার তখন খুব কষ্ট হচ্ছিল। আমার খালাম্মা আমাকে বলে, আমি তো সবাইকে দাওয়াত করলাম, তুই আসলি না কেন? আমি বললাম, খালাম্মা গো, আমি তো শুধু আপনার বোনের ছেলে ছিলাম না, আমি কিন্তু আপনার নিজের ছেলেও ছিলাম, কিন্তু আপনি কোনোভাবে আমাকে মূল্যায়ন করেন নাই। আপনার মেয়ের বিয়েতে আপনি আমাকে ডাকেন নাই, আপনি সবাইকে বলেছেন, আমাকে আনেন নাই। খালাম্মা তখন বলে, আমি তো বলেছিলাম তোকেও আনার জন্য, কিন্তু তোর বাবা মা কেন তোকে আনলো না? আমার ওই খালাম্মার বাড়িতে যাওয়ার পরে যখন চারদিকে রং বেরঙের বাতি দিয়ে খুব সুন্দর করে এই বাড়িটাকে সাজিয়েছে আমার ভালোবাসার মানুষটাকে কোরবানি করার জন্য, আমি এটা মেনে নিতে পারতেছিলাম না।
একটু একটু করে যখন চারদিকে অন্ধকার ছেয়ে আসছিল, সময়টা ছিল শীতকাল। তো শীতের ওই সন্ধ্যাটা, মানে শীতের ওই গোধূলি সন্ধ্যাটা এক অন্যরকম প্রকৃতিতে ঘেরা ছিল। আস্তে আস্তে করে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমার ভিতর মনে হচ্ছিল যে রাতে যখন হয়ে যাবে, আমার ভালোবাসার মানুষটা অন্য কারো ঘরে যাবে এবং আমার ভালোবাসার মানুষের গায়ে অন্য কেউ হাত তুলবে। আমি এটা সহ্য করতে পারতেছিলাম না, আমি আমার কষ্ট মেনে নিতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে রাতের ওই অন্ধকারে আমার ভালোবাসার মানুষকে যে বাড়িতে বিয়ে দিয়েছিল, এটা আমার খালাম্মার পার্শ্ববর্তী গ্রামে বিয়ে দেয়। আমি রাতের অন্ধকারে সেই বাড়ির মধ্যে যাই এবং বাড়ির মধ্যে যাওয়ার পরে বাড়ির পিছনে যে পুকুর ছিল, পুকুর পাড়ে আমি বসে আছি এবং পুকুর পাড়ে বসে আছি যে কিভাবে আমার খালাতো বোনকে, লিমাকে ওই ঘর থেকে বের করা যায়। আমার টার্গেট, আমি লিমাকে ওখান থেকে বের করে আমি লিমাকে আমার কাছে নিয়ে যাব এবং লিমাকে আমি অনেক ভালোবাসবো। লিমাকে আমি অন্য কারো বউ হতে দিব না। সব কিছু থেকে আমি লিমাকে আমার নিজের করে নিব। সেজন্য বারবার চিন্তা করতেছিলাম যে কীভাবে লিমাকে এখান থেকে উদ্ধার করে নেওয়া যায়, কীভাবে লিমাকে আমি এখান থেকে বাঁচিয়ে নিতে পারি। এরকম করতে করতে ঘড়ির সময় প্রায় রাত 12টা থেকে 1টা বেজে যায়। আমি তখন টার্গেট করতে থাকি যে কোন রুমের ভিতরে ওর বাসর ঘর তৈরি করা হয়েছে। এমন করতে করতে আমি সিলেক্ট করে ফেলি, দেখে ফেলি যে কোন রুমে ওর বাসর তৈরি করা হয়েছে। তো ঘরটা তখন টিনের ঘর ছিল। টিনের ঘর থাকার কারণে যে মাটিটা ছিল সেটা ছিল আপনার কাঁচা মাটি। আমি তখন নিচে দিয়ে শিক কাটতে থাকি, মানে ঘরের শিক কাটতে থাকি। তো এরকম শিক কাটতে কাটতে আমার কাছে মনে হচ্ছিল ঘরের মধ্যে স্বামী স্ত্রী দুজনেই কথা বলতেছে। আমি শিক কেটে প্রায় ঘরের মধ্যে ঢুকে যাই। তাদের বাতি, ছোট্ট একটা বাতি জ্বলতেছিল ঘরের মেইন, মানে বড় যে বাতিটা, এটা বন্ধ করা, ডিম লাইটের মতো একটা বাতি আছে, জাস্ট এটা জ্বালায় রাখছে। আমি শিক কেটে ঘরের মধ্যে ঢুকে যাই, কিন্তু স্বামী স্ত্রী কেউ এটাই বুঝতে পারেনি। এর আগে আমি কিন্তু কখনোই চুরি করি নাই এবং শিক কাটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতাও নাই। কিন্তু এরপরেও আমি কীভাবে এরকম গুটগুটে নীরব শীতের ওই অন্ধকার রাতের বেলায় শিক কেটে ঘরের মধ্যে ঢুকে গেলাম, কিন্তু তারা স্বামী স্ত্রী কেউ এটা বুঝতেই পারলো না। এবং আমি যখন চোখের নিচ দিয়ে আস্তে আস্তে করে উপরে আসলাম, তখন আমার কাছে মনে হলো যেন আমার ভালোবাসার মানুষটার গায়ে তার স্বামী হাত দিয়েছে। ওই মুহূর্তেই আমি তখন লাফ দিয়ে উপরে উঠি এবং উঠার পরে আমি আমার ভালোবাসার মানুষ, মানে লিমার হাজব্যান্ডের গলা চেপে ধরি। মুহূর্তের মধ্যে লিমা তখন চিৎকার দেয় এবং চিৎকার চেঁচামেচিতে এদিক সেদিক থেকে মানুষ আসতে জড়ো হয়ে যায়। এবং আমি তখন শিক দিয়ে যখন বেরিয়ে যাব, ওই মুহূর্তে ওই গ্রামের লোকজন আমাকে তাড়া করে ধরে ফেলে। গ্রামের লোকজন আমাকে ধরে ফেলে এবং ধরে আমাকে বেঁধে ফেলে এবং বাঁধার পর তারা জানতে পারে যে আমি লিমার দূর সম্পর্কের খালাতো ভাই। তখন আমার আব্বাকে খবর দেওয়া হয়, আমার আব্বার নাম্বার নিয়ে যায় আমার কাছে এবং নিয়ে গেলে পরে আমার আব্বা আম্মাকে ফোন করে। তো আমার আব্বা আসে নাই, আমার আম্মা আসছে। আসার পরে আমার আম্মাকে প্রচণ্ড রকমের অপমান অপদস্থ করে আমার আম্মাকে তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু রাতের বেলায় যে আমি কেন ঘরের শিক কেটেছি, চুরি করার জন্য নাকি কোন উদ্দেশ্যে। আমি বলেছিলাম যে আমি লিমাকে ভালোবাসি, লিমার সাথে আমার প্রেমের সম্পর্ক আছে এবং এই জন্যই আমি ওই ঘরে ঢুকেছিলাম। এবং এরপর থেকে লিমাকে ওই থেকে, মানে এই ছেলের থেকে লিমাকে সরাই ফেলে বলতে ওই পরের দিনে তাদের মাঝে তালাক হয়ে যায়। সেই ছেলে বলতেছিল যে আমি যাকে বিয়ে করলাম তার প্রেমিকা রাতের বেলায় আমার ঘরে শিক কেটে ঢুকলো এবং আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। এই মেয়ের সাথে আমি বাকি জীবনে সুখে থাকতে পারবো না। এই বলে লিমার ঘরটা তখন ভেঙে যায়। লিমার ঘর ভেঙে যায় এবং লিমার ঘর ভেঙে যাওয়ার পরে আমাকে তখন সেখানে প্রচুর মারধর করে রাতের বেলায়। সকাল হওয়ার পরে আমার মা তখন এই বাড়িতে আসে। আসার পরে সবার কাছে কান্নাকাটি করে বলে যে একটা কাজ করেন, আমার ছেলেটারে ছেড়ে দেন। মোসলেকা নিয়ে তখন আমাকে ওই বাড়ি থেকে ছুটে আনা হয়। আমার মা তখন আমাকে বলে, আমি তোকে নিয়ে কোথায় যাব? এখন যেহেতু তোর বাপের ভিটায় গিয়ে উঠবি, তোর তো এই সুযোগও নাই। আর খালাম্মার বাড়িতে যাবি, সেটা তো প্রশ্নই আসে না। আমি তোকে নিয়ে কোথায় যাব, কোন দুয়ারে যাব, কার সামনে যাব? আল্লাহ যে আমাকে এত দুঃখের একটা কপাল দিছে যে আমি না পারি সহ্য করতে, না পারি এ কথা কারো কাছে বলতে। সেদিন মাকে আমার বড় অসহায় মনে হয়েছিল। আমার কাছে মনে হয় আমি মায়ের গর্ভে জন্ম নিয়ে অনেক বড় একটা পাপ করে ফেলেছি। আমার জন্য আজকে আমার মা কান্না করতেছে, আমার মায়ের চোখের পানি পড়তেছে। আমার মা আজকে আমার জন্য অসহায়। আমি সেদিন রাগ করে আমাকে ওখান থেকে বের করে দেওয়ার পরে এই অসুস্থ এবং মারাত্মক রক্তজনিত শরীরটা নিয়ে আমি তখন এই বাড়ি থেকে বেরিয়ে যাই এবং ওই বাড়ি থেকে বেরিয়ে আমি তখন সর্বপ্রথম নিজে কাজ করতে শুরু করি। আমাদের এখান থেকে ঘাট অনেক বেশি দূরে ছিল না। আমি তখন ঘাটে চলে যাই এবং ঘাটে গিয়ে আমি তখন ঘাটে কাজ করি, কুলির কাজ করি।
এরকম করে দীর্ঘ প্রায় 1টা বৎসরের মতো আমি কুলির কাজ করি। এই 1 বছর আমি আমার বাবা মায়েরও কোনো খবর নেইনি এবং আমার ভালোবাসার মানুষ যে লিমারও কোনো খোঁজ খবর নেইনি। আমি কারো কোনো খোঁজ খবর নেইনি এবং একটা পর্যায়ে এটুকুন জানতে পারি যে লিমার ওই সংসারটা ভেঙে গেছে এবং সে অনেক কষ্টে আছে। এইভাবে দিনের রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার মা কেমনি যেন খবর পাইছে যে আমি এখানে কুলির কাজ করি। এটা প্রায় 1 বছর পরের কথা বলতেছি। 1 বছর পরে আমার আম্মা খবর পেয়েছে আমি এখানে ঘাটে কুলির কাজ করি। এই খবর পাওয়ার পরে আমার মা একদিন দুপুরবেলা ওই ঘাটে আসছে। ঘাটে আসার পরে আমারে মানে এই ঘাটের লোকেরা বলল যে এমন তোর মা তোরে খুঁজতে আসছে। আমি সেদিন 1.5 বছর পরে আমার মাকে দেখতে পাই এবং মাকে আমি বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতেছিলাম। মা আমারে বলে, চল আমি তোরে বাড়ি নিয়ে যাব। আমি বলি, মা তুমি আমার বাড়ি নিলে তো আমার বাবা আমাকে মেনে নেবে না এবং আমার বাবা কোনোভাবে আমার কথা শুনতে পারে না। আর আমার বাবার যে টোটাল সম্পত্তিগুলো আছে এই সম্পত্তিগুলো আমার বাবা বিভিন্ন নামে বন্টন করে দিয়েছে। কোনোটা আমার ভাইয়ের নামে, কোনোটা আমার বোনের নামে, এরকম করে টোটাল সম্পত্তিটা আমার বাবা বন্টন করে সবার নামে দিয়েছে। আমাকে কোনো সয় সম্পত্তি দেওয়া হয়নি। মা তখন আমাকে বলে, আমি তোরা বাড়ি নিয়ে যাব, তুই চল। যখন খুব জোরাজোরি করে আমি তখন মায়ের সাথে বাড়ি যাওয়ার জন্য রাজি হই। 1.5 বছর পরে বাড়িতে যাওয়ার পরে দেখতে পাই আমার ছোট 3টা ভাই তারা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে এবং আমার বড় আপুকে যেখানে বিয়ে দিয়েছে আমার বড় আপুর শ্বশুর বাড়িটাও অত্যাধিক ভালো। যাওয়ার পরে মা আব্বাকে দুঃখ করে বলে যে আমার ছেলেটা তো না বুঝে অনেক অপরাধ করেছে, তুমি আমার ছেলেটাকে ক্ষমা করে দাও। আমার বাবা আমার মাকে বলে, তুমি যদি আজকের পরে আর কোনো দিন আমাকে এই কথাটা বলো যে আমাকে শহীদুলকে ক্ষমা করে দেওয়ার কথা তুমি বলো, তবে আমি বাধ্য হব এই বুড়ো বয়সে তোমাকে তালাক দেওয়ার জন্য। সেদিন আমি দেখেছিলাম আমার মা অজরে কান্না করতেছিল বাবার কথা শুনে, কিন্তু আমার মা আসলে অসহায় ছিল। আমার মায়ের কোনো কিছুই করার ক্ষমতা ছিল না। যাই হোক, এভাবেই সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে আমার মা তখন ওই যে লিমার আমাদের সংসারটা যে লিমার কারণে আমার কারণে যে লিমার সংসারটা ভেঙে গেল, আমার মা তখন লিমার পরিবারের সাথে যোগাযোগ করে, মানে লিমার বাবা মায়ের সাথে, এবং তাদেরকে বলে যে আমার ছেলেটাও তো সব কিছু হারালো, ওর বাবা তোরে কোনো কিছুই দিল না, ওর তো এখন কোনো কিছুই নেই, আপনারা কি আপনাদের মেয়েটারে আমার ছেলের কাছে বিয়ে দিবেন? যেহেতু দুজনকে ভালোবাসতো। ওই সময় কিন্তু লিমার প্রতি আমার আর ভালোবাসা ছিল না। আমি কুলির কাজ করতে করতে একটা জিনিস চিন্তা করছি যে যেই লিমাকে আমি এত ভালোবাসছি এবং ওরে পাওয়ার জন্য আমি শিক কেটে ঘরে ঢুকছি, ও কিন্তু আমাকে দেখছে, দেখার পরে ও কিন্তু চিৎকার করছে। ও চিৎকারটা নাও করতে পারতো। আমি ওকে বারবার বলতেছি, লিমা চিৎকার দিও না, আমি শহীদুল, কিন্তু তারপরেও লিমা চিৎকার দেয় এবং লিমার চিৎকারেই বিশেষ করে পাশের ঘর থেকে মানুষরা বেরিয়ে আসে। আর আরেকটা রাগ হচ্ছে আমার লিমার উপরে, যে এই লিমা যাকে আমি ভালোবেসেছি দীর্ঘ অনেক বছর, যার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, সে কী করে আমাকে না জানিয়ে, আমাকে না বলে অন্য কোনো ছেলের গলায় মালা পরিয়ে সে ছেলের বউ হয়ে যেতে। এই জন্য লিমার উপর আমার অনেক ক্ষোভ। আমি রাজি নেই লিমাকে বিয়ে করার জন্য, কিন্তু তারপরও মা আমাকে বললো যে তুই ওরে বিয়ে কর, কারণ ওর বাবা মায়ের তো মোটামুটি অনেক সয় সম্পত্তি আছে, সেখান থেকে হয়তো তোরে কোনো না কোনো ভাগ দিবে এবং ওইখান থেকে তুই মনে হয় ভালো হতে পারবি। আমার মা আমাকে এটা বলে। যে লিমার কিন্তু ভাইও ছিল, মানে 2টা ভাইও আছে, বাট তারা দুজনেই হচ্ছে যমজ এবং প্রতিবন্ধীর মতো, মানে ওই 2টা ভাই প্রতিবন্ধী যমজ, কিন্তু অতটা ভালো না। মা তখন আমাকে এটা বলার পরে আমি তখন মারে বললাম যে ঠিক আছে মা, তুমি যদি ভালো মনে করো এবং তুমি যদি এটা ভাবো যে আমি লিমাকে বিয়ে করতে পারলে সব কিছু ঠিকঠাক হবে বা তোমার কোনো সমস্যা নাই, তাহলে মা আমি রাজি আছি। শুধুমাত্র আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে তার জীবনে, বাবার বকুনি শুনেছে, আমার ভাইদের বকুনি শুনতেছে এবং প্রতিনিয়ত আমার বোনও আমার মাকে বকতেছে। তা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি তখন লিমাকে বিয়ে করার জন্য রাজি হই। একটা পর্যায়ে পরিবার থেকে তখন ধুমধাম করে আমাকে তখন লিমাকে আমার ঘরের বউ বানিয়ে দেয়। লিমা আমার ঘরে আসে এবং আসার পরে ও খুব ভালো করেই থাকতেছিল। আমার মায়ের খোঁজ খবর নেওয়া, আমার ভাইদের সেবা যত্ন করা, আমার আব্বার কথা শোনা, সব কিছু খুব ভালোই চলতেছিল। আমি অবাক হয়ে গেলাম, যেখানে আমার বাবা আমার কথা শুনতেই পারে না, আমাকে প্রচণ্ড রকমের ঘৃণা করতো। আমার নাম মুখে নিলে আমার বাবা থুতু ফেলতো, অথচ আমার সেই বাবাই খুব সুন্দর করে লিমাকে ভালোবাসে এবং লিমা যা বলে আমার আব্বা তাই শোনে। সন্ধ্যার সময় বাজারে গেলে লিমার জন্য চনা, বুট, মুড়ি, ছোলা সহ অনেক কিছু নিয়ে আসে লিমাকে খাওয়ানোর জন্য। আমি খুব অবাক হয়ে যাচ্ছিলাম যে বাবা আমাকে সহ্য করতে পারে না, আমার কথা শুনতে পারে না, অথচ লিমার প্রতি আমার বাবার কত ভালোবাসা।
শুধু যে রাগ করতেছিলাম তাও না, আমার ভিতরে প্রচণ্ড হিংসাও কাজ করতেছিল যে বাবা কেন লিমার সাথে এরকমটা করবে, এবং একটু থেকে একটু হলে বলবে, বৌমা আমার মাথাটা একটু টিপে দিয়ে যা তো রে মা। লিমা কি আমার আব্বার মাথা টিপে দেয়। এরপর আমার আব্বা বলে যে আমার আঙ্গুলগুলো একটু টেনে দে। লিমা কি আমার আব্বার আঙ্গুল টেনে দেয়। এই জিনিসগুলো যখন আমি দেখতেছিলাম আমার কাছে তখন খুবই রাগ হচ্ছিল। তারপরেও কোনো কিছু করার ছিল না। এভাবে আমার সংসার জীবন প্রায় 3 মাসের মতো কেটে যায়। 3 মাস পরে আমার মা তখন লিমার বাবা মায়ের সাথে কথা বলে যে আমার ছেলেটা তো বেকার, এভাবে বাড়িতে বসে আছে, কতদিন আর এভাবে বসে থাকবে। আপনারা একটা কাজ করেন, আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দেন। এরকম করে লিমার বাবাকে বলে, এবং লিমার বাবা কিন্তু খুবই অসুস্থ থাকে, মানে অনেকটাই অসুস্থ। তিনি তখন বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখা যাক কী করা যায়, যদি কোনো ব্যবস্থা হয় আমি করব। পরে আমার আম্মা বলল, আপনার তো অনেক জায়গা সম্পত্তি আছে এবং আপনার 2টা ছেলেই তো প্রতিবন্ধী, আমার ছেলেই তো আপনার ছেলে, তাই না? একটা কাজ করেন, আপনি আপনার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে দেন, এবং আপনার সম্পত্তির কিছু অংশ বিক্রি করে আপনি আমার ছেলেটাকে, মানে শহীদুলকে আপনি বিদেশে পাঠিয়ে দেন, এবং শহীদুল যদি বিদেশ থেকে টাকা পাঠায় আমি আপনার ঋণ পরিশোধ করে দিব। এই কথা বলে যখন লিমার আব্বাকে বলে, লিমার আব্বা তখন আমার মায়ের প্রস্তাবে রাজি হয়। আমার মাকে বলে, শহীদুল তো শুধু আপনার ছেলে না, শহীদুল তো আমারও ছেলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি যেরকম করে বলেছেন আমি সেরকম করেই দেখি যে কোনো ভিসার ব্যবস্থা করা যায় কি না। তখন আমাকে আমার শ্বশুর পাসপোর্ট করায়, এবং পাসপোর্ট করানোর পরে আমার পাসপোর্ট বিভিন্ন জায়গায় জমা দেয়, ভিসার জন্য অ্যাপ্লিকেশান করে। তো এই জায়গায় ওই জায়গায় থেকে অনেক জায়গায় ঘোরাফেরা করার পরে লাস্টে আমার সৌদি আরবের একটা ভিসা লাগে। সৌদি আরবের ভিসা লাগে, এবং ভিসা লাগার পরে আমাকে সৌদি আরবে পাঠাবে, এবং এই টাকা সম্পূর্ণভাবে আমার শ্বশুর দিচ্ছে। মানে আমার এটুকুন মনে আছে, মিলাদ পড়াবে, আমি তো বিদেশ চলে যাব, মানে ডেট হয়ে গেছে, তবে বিদেশ চলে যাব। আমার মা বলতেছিল আমার আব্বাকে যে একটা কাজ করেন, একটা মিলাদের আয়োজন করেন, ছেলেটা যেহেতু বিদেশে চলে যাবে তাও তো আর থাকবে না, একটা মিলাদের আয়োজন করেন। আমার আব্বা আমার মাকে বলতেছিল যে এই ছেলের নামে মিলাদ তো দূরের কথা, আমি হুজুরকে আমার ঘরে রাখবো না, এই ছেলের কথা তুমি আমার কাছে বইলো না। আমার মা বলে, তো আমি ছেলেটার উপরে এত রাগ কেন আপনার, এত অভিমান কেন? ও না হয় অন্যায় করছে। আমার আব্বা বলে, ও একটা অন্যায় করে নাই, ওর জীবনে অসংখ্য অন্যায় করেছে এবং করবে, ওকে ক্ষমা করা মোটেও তোমার ঠিক হবে না। আমার মাকে আমার বাবা খুবভাবে ধমকাধমকি করে এবং বলে যে তুমি ওর চালাকি বুঝো নাই, ওরে তুমি ক্ষমা করো না। আমার মনে হয় আমি যেন আমার বাবার শত্রুতে পরিণত হই। বাবা আমার কথা শুনলে থুতু ফেলে, আমাকে এতটাই ঘৃণা করে যেটা আসলে মেনে নেওয়ার মতো না। তারপরেও আমার আসলে কিছু করার ছিল না, আমি অসহায়ের মতো সব কথাগুলো সহ্য করে যাচ্ছিলাম। এরকম করে যেতে যেতে আমার তখন দিন তারিখ ঠিক হলো, আমি তখন পবিত্র দেশ সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম। এবং সৌদি আরবে যাওয়ার পরে আমি একটা উটের, মানে ওই যে উটের কাজ করে এরকম, মানে উটের কাজের একটা ভিসা আমি পাইছি। তা উটের কাজ করা খুব কঠিন কাজ, কিন্তু অনেক কষ্টের কাজ। যারা উটের কারখানায় কাজ করে বা উটের দেখাশোনা করে তারা জানে যেটা আসলে কতটা কষ্টের, সত্যি অনেক বেশি কষ্টের ছিল। তারপরও আমি মনোযোগ দিয়ে কাজ করতেছিলাম এবং মাস শেষে বেতন পাচ্ছি, বাড়িতে টাকা পয়সা পাঠাচ্ছি। তো যখনই আমার মায়েরে ফোন দিই, মায়েরে বলি যে মা লিমা কী করে গো? বলে তো লিমা তো তোর আব্বার সাথে বসে আছে। মানে যখনই ফোন করি, যে সময় ফোন করি, কথা একটাই, লিমা আমার আব্বার সাথে বসে আছে। তো আমার কথা হচ্ছে যে লিমা হচ্ছে আমার বউ, তে আমার আব্বার সাথে এরকম বসে থাকবে কেন? এবং আমার আব্বা এরকমও হয় যে আমি ওর সাথে কথা বলতেছি এবং কথা বলা অবস্থায় আমার আব্বা যদি ডাক দেয় যে লিমা মা কই রে তুই, আমার ফোনটা তখন ও দিয়ে দেয় আমার কাছে, মানে আমার মায়ের কাছে দিয়ে দেয় যে আম্মা আপনি কথা বলেন, আব্বা আমার রাখতেছে, দৌড় দিয়ে চলে যায়। তারপর আমার খুবই রাগ আমার আব্বার উপরে, যে একে তো আমার আব্বা তার প্রপার্টির কানা করে আমারে দিল না, এই আমার রাগ। আবার লিমা কেন আমার আব্বার সাথে এরকমটা করে? এরকম করে আমি সৌদি আরবে যাওয়ার ঠিক কয়েক বছর পরে লিমার আব্বা মারা যায়। এবং লিমার আব্বা মারা যাওয়ার পরে, লিমার আব্বা মারা যাওয়ার কিছুদিন আগ থেকে আমার আব্বারে বলতেছিল যে তোমার ছেলেটা তো ভালো না, তার স্বভাব চরিত্রও ভালো না, সে মানুষ হিসেবেও ভালো না, আমার মেয়েটারে তুমি দেখা রাখো, আমার মেয়েটার মনে যাতে কখনো কষ্ট না যায়, আমার মেয়েটার যাতে তোমার ছেলে আঘাত না করে। আমার আব্বা তখন লিমার আব্বাকে বলেছিল যে আমার জীবন থাকতে আপনার মেয়ে কখনো কষ্ট পাবে না, আমি আপনার মেয়েকে আমার নিজের মেয়ে বানিয়ে সারা জীবন আমি আগলায় রাখবো। এরকম করে করে তখন আমার আব্বা এরকম করতো, লিমার আব্বাকে কথা দিয়েছিল। এই কথাগুলো আমি বিদেশে আমার মায়ের মুখে শুনতে পাই। তো এগুলো শুনে আমি তখন খুব জেলার্সি হই, অনেক রাগ করি যে কেন তারা এরকম কথাবার্তা বলবে।
মানে কেন আমার আব্বা আমার শ্বশুরের সাথে কথা বললো, মানে আমার কথা হচ্ছে আমার আব্বা কেন থাকবে, মানে আমার আব্বা থাকতে পারবে না। আর আমার যে ছোট ভাইগুলো আছে তাদেরকেও আমার আব্বা খুব টাকা পয়সা দিতেছে, কোনোটারে ব্যবসা বাণিজ্য ধরাইতেছে, কোনোটারে পড়াশোনা করাইতেছে, মানে সবাইকে নিয়ে আমার আব্বার সব রকমের চিন্তা পরিকল্পনা। কিন্তু অভাগা এই আমাকে নিয়ে আমার বাবার কোনো প্ল্যানিং নাই, কোনো প্রোগ্রাম নাই। আমি কোথায় আছি না আছি, আমি কি করি না করি, এই নিয়ে আমার বাবার বিন্দুমাত্র পরিমাণেরও কোনো মাথা ব্যথা নাই। দীর্ঘ 2 বছরের মতো আমি ওই দেশে থাকি এবং 2 বছরে আমি প্রায় প্রচুর টাকা ইনকাম করি। আমি শুধু আমার মায়ের জন্য টুকিটাকি কিছু টাকা পাঠাইতাম, ও যারা টাকা পাঠাই না। তা 2-2.5 বছর পরে আমি তখন ছুটিতে বাংলাদেশে আসি, 4 মাসের ছুটিতে। এই 4 মাসের ছুটিতে আমি বাংলাদেশে আসি এবং আসার পরে দেখতে পাই যে আমার মা খুবই অসুস্থ, এবং এই অসুস্থ শরীর নিয়ে আমার মা রান্নাবান্না করে, ঘরে রান্নাবান্না করে, ঘরের যাবতীয় যত কাজ আছে সব কাজ করে। এবং আমার বউ শুধুমাত্র আমার আব্বার সাথে লুডো খেলে, আমার আব্বার সাথে লুডো খেলে, আমার আব্বার সাথে ডাবা খেলে, আমার আব্বার সাথে ষোলোগুটি খেলে, এবং আমার আব্বাকে নিয়েও ব্যস্ত, মানে মহা ব্যস্ত। আমার আম্মাকে যে কাজে একটু সময় দিবে এরকম সুযোগ আমার বউয়ের নাই। একদিন আমি রাগের বশবর্তী হয়ে আমার বউয়ের গায়ে হাত তুলি, মানে প্রচণ্ড মারি, যে তুই কেন আমার আব্বার কথায় চলস, আব্বার কথায় বসিস, আব্বা যা বলে তাই করিস, আমি তোর স্বামী, তোর যদি কারো কথায় চলতে হয় তা তো স্বামীর কথায় চলবি, তুই শ্বশুরের কথায় চলিস কেন? তা আমার বউ তখন আমার উপর রাগ করে। তা ওরকম করে 4 মাস কাটায় যায়, দেন আমি আবার পুনরায় সৌদি আরবে চলে যাই। এবং যাওয়ার পর আমি আমার বউর সাথে খুব বেশি একটা কথা বলি না। এই ছুটি থেকে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের ওই এখানে একটা মেয়েরে আনা হয়েছিল, মানে আমাদের এখানে তো সবই ছেলে ছিল, তখন একটা মেয়ের 2টা মেয়ে আনা হয়, 2টা মেয়ে থেকে একটা মেয়ে চলে যায়, আরেকটা মেয়ে থাকে। ওই মেয়েটার নাম ছিল হচ্ছে গিয়া রানী নামের একটা মেয়ে আনা হয়। মেয়ের বাড়ি হচ্ছে বরিশালে, আমাদের বরিশালেই। তা মেয়েটা অনেক ভালো, যেহেতু বরিশালের আমি একাই ছিলাম আর বাকিরা সবাই বিভিন্ন জেলার। তা আমি যাওয়ার পরে মেয়েটা আমার সাথে খুব ভালো করে কথা বলে এবং বলে এতদিন পরে একটা বরিশালা মনু পাইছি। তা আমি তো খুব কষ্টে থাকতাম, ভাবছিলাম মনে এখানে বরিশালা নাই, সবাই বিভিন্ন জেলার। তার খুব ভালো লাগলো। তা আমি তখন রানীর সাথে অনেকক্ষণ কথাবার্তা বলি এবং রানীও আমার সাথে খুব ক্লোজ হয়ে যায়। আর আমি যেহেতু এখানে সবচেয়ে পুরানো স্টাফ, আমার মালিক আমাকে অনেক পছন্দ করে। যিনি আমার মালিক আছে, মানে ওটের যিনি মালিক, তিনি আমার কথা অনেক শুনে, আমার কথা মানে, এবং আমি যেভাবে বলি তিনি এভাবেই কাজ করে। তা এরকম করে সময়গুলো কাটতেছে। আমি তখন আমার বউর সাথে খুব বেশি কথা বলি না, খুব কমই কথা বলি। তা এখানে যারা আছে তারা সবাই মেরিট, তারা সবাই বউর সাথে কথাবার্তা বলে এবং সবাই রানীর সাথে দুষ্টামি, ফাইজলামি, শয়তানি করে। রানীও কিন্তু দেখতে মাশাআল্লাহ একেবারে রানীই ছিল, রানীর মতোই সুন্দর ছিল। ওর মুখমণ্ডল, ওর সব কিছু খুবই সুন্দর ছিল। তা যাই হোক, এরকম করতে করতে একটা পর্যায়ে দেখা গেল কি, যে সবাই বলতেছে, যে দুষ্টামি করে বলতেছে যে শহীদুলের সাথে রানীর বিয়ে হবে, শহীদুলের সাথে রানীর অনেক ম্যাচ হয়, কারণ আমিও বরিশাল্লা এবং রানীও হচ্ছে বরিশাল্লা। এই জন্য অনেকেই খোঁচা মেরে দুষ্টামি করে বিভিন্ন ইঙ্গিত মেরে আমাদেরকে কথাবার্তা বলতো। তো এইসবে আমি কোনো কিছু বলতাম না বা এইসবে কোনো কিছু কান দিতাম না। তো এইভাবে সময়গুলো কাটতে কাটতেই ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক, এই রানীর সাথে আমার একটা সম্পর্ক হয়ে যায়। যেহেতু আমি আমার বউয়ের সাথে খুব বেশি কথা বলতাম না, বউকে খুব বেশি সময় দিতাম না, এবং বেশিরভাগ সময় আমার মনের ভিতরে রাগ, ক্ষোভ, অভিমান, কষ্ট হয়ে কাজ করতো, সেই সুযোগে আমার তখন রানীর সাথে মোটামুটি একটা ভালো লাগার একটা নতুন সম্পর্ক শুরু হয়। রানী আমার সাথে অনেক কথা বলে, আমিও রানীর সাথে অনেক কথা বলি। তো বাড়িতে যখনই ফোন করি, ফোনটা আমার আম্মা রিসিভ করে। আর আমার বউ কই? আমার বউ আমার আব্বার কাছে, আব্বারই নিয়ে এলোলে দোললো। তো একদিন রানী আমাকে জিজ্ঞেস করে আমার পারিবারিক বিষয় সম্বন্ধে। আমি তখন ওরে বলি যে আমি ছোটোবেলা থেকে অভাগা, আমি আগুনের কুণ্ডলিতে আমার দাদিকে ধাক্কা দিয়ে মেরে ফেলি, এরপর থেকে বাবার আমাকে দেখতে পারে না। তারপর আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো আমি রানীর সাথে শেয়ার করি। আমি যে বিবাহিত এটা আমি রানীকে বলি। আমার সব কথাগুলো শোনার পরে আমার প্রতি রানীর সহানুভূতি কাজ করে। ও আমাকে বলে যে তুমি তোমার জীবনে অনেক কষ্ট পাইছো, অনেক আঘাত পাইছো, এবং তোমার আপন মানুষগুলোই তোমাকে এক পৃথিবী পরিমাণের কষ্ট দিয়েছে। তুমি কারো কাছে অতটুকু ভালোবাসা, অতটুকু সহানুভূতি পাও নাই। তো যাই হোক, আমি রানী তোমার সাথে কথাবার্তা বলবো, তোমার যখনই মন খারাপ লাগবে তুমি আমার কাছে চলে আইসো, এবং আমি তোমার মন ভালো করার ঔষধ হিসাবে কাজ করব। আসলেই সত্যি রানী আমার মন ভালো করার ঔষধ হিসাবে কাজ করতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে রানীকে আমি অনেকটা ভালোবেসে ফেলি এবং রানীও আমাকে খুব ভালোবাসে। আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি প্রেমের ভালোবাসার সম্পর্ক শুরু হয়। তো ভালোবাসা দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো থাকে, এবং এই 1.5 বছরে রানীর সাথে আমার অনেক ধরনের সম্পর্ক হয়। শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সব রকম সম্পর্ক হয়।
এবং রানীও আমাকে খুব ভালোবাসে। আর আমার এই কোয়ার্টারে মানে এই উটের গ্যারেজে যারা কাজ করতো, মানে উটের কারখানায় যারা কাজ করতো, এরা সবাই বলতো যে রানীর সাথে আমার একটা সম্পর্ক আছে, বা সবাই জানে রানীর সাথে আমার উঠা বসা বা সব কিছু। এরকম করতে করতে একটা সময় রানী আমাকে বলে যে তুমি তো আমাকে বিয়ে করবা এবং আমাকে বাড়িতে নিয়ে যাবা, কিন্তু তোমার ঘরে তো বউ আছে, তা তোমার ঘরে বউ থাকা অবস্থায় তুমি আমারে কেমনে বাড়িতে নিয়ে যাবা, অ্যান্ড আমি তো এইভাবে তোমার বাড়িতে যেতে পারবো না। আমি তখন বললাম যে তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমাকে বলে একটা কাজ করো, তুমি তোমার বউটাকে ছেড়ে দাও, মানে যে বাড়িতে তোমার বউ আছে লিমাকে তুমি ছেড়ে দাও, এবং লিমাকে ছেড়ে দিলে পরে আমি তোমারে বিয়ে করব এবং আমি তোমার সাথে থাকবো, তোমার আর কোনো কষ্ট হবে না, আমি সারাক্ষণই তোমার সাথে থাকবো, তুমি তোমার বউটাকে ছেড়ে দাও। তা এই বউ ছেড়ের বিষয় নিয়ে আমি যখন আমার আম্মার সাথে আলোচনা করি, মানে আম্মাকে আমি ডিরেক্টে বলি যে লিমা তো আমার কথা শোনে না, আমার কথা মানে না, সারাক্ষণই আব্বার সাথে ওর উঠা বসা, আব্বার সাথেও চলাফেরা করে, আব্বার সাথেই থাকে। আমার মা তখন আমাকে বলতেছে, আমার মা কিন্তু তখন মারাত্মক অসুস্থ, মানে আমি তো দেশে গিয়েছিলাম তখন আমার আম্মা অসুস্থ, বাট এখন আমার আম্মা আরও বেশি অসুস্থ। আমার আম্মা আমাকে বলতেছে লিমাকে ছেড়ে দাও তো দূরের কথা, তুই যদি লিমাকে একটা ধমকও দিয়ে থাকিস, তোর বাবা কিন্তু তোকে আস্ত মেরে ফেলবে। তোর বাবা লিমাকে অনেক ভালোবাসে এবং লিমাকে তুই উল্টাপাল্টা কোনো কিছু বলিস না। তো আমার মনের ভিতর তখন খুব রাগ হলো যে আমার বাবা লিমাকে কেন এতটা ভালোবাসবে, লিমা তো তার ছেলের বউ, তো এই লিমার প্রতি কেন আমার বাবার এত ভালোবাসা। এরকম করে আমার আম্মার সাথে ঝগড়াঝাটি করে একদিন আমি খুব গালাগালি করে রাতের বেলায় প্রচণ্ড গালাগালি করে ঘুমিয়ে যাই, এবং পরের দিন সকালবেলা আমার ইমুতে কল আসে যে আমার মা এন্তেকাল করেছে, আমার আম্মা মারা গেছে। এবং আম্মুর এই মৃত্যুর খবরটা শুনে আমি খুবভাবে কষ্ট পাই। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, মানে এত কষ্ট করেছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার আব্বার হাতের প্রচুর মায়ের খেত আমার মা, শুধু আমার জন্য। ছোটোবেলা থেকে আমাকে ভাত খাওয়ানো নিয়ে, আমারে খাওয়াইতে নিলে আমার আব্বা মারতো যে ওরে খাওয়াবি কেন, ওর সাথে কথা কেন কইবি, মানে আমার সাথে কথা বলা, আমাকে খাওয়ানো, আমাকে একটু টাইম দেওয়া, এটা আব্বা সহ্যই করতে পারতো না। এটা আমি আমার আব্বার চোখে সম্পূর্ণ বিষ ছিলাম, যে আমার বিষয় নিয়ে কথা বললে আমার আব্বা খেপে যাইতো। সব কথায় আমার আব্বা শুনতো, সব কথায় আমার আব্বা মানতো, মানে যখনই যে সময় যেটা কথা হতো আমার আব্বা সবই শুনতো, শুধু আমাকে সহ্য করতে পারতো না। মানে আমার কথা শুনলে মনে হয় যেন আমার আব্বার শরীরে আপনার গোবর লেপে দিয়েছে, মানে আব্বা এতটাই রেগে যাইতো, এতটাই খেপে যাইতো। এরকম করে আমার দিন রাতগুলো কাটতে থাকে এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকি যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বা এরকম করো। আম্মু তখন মারা যায়। মারা যাওয়ার পরে একটা সময় হঠাৎ করে আমার বউ তখন আমাকে একটা আইডিয়া দিল, এবং আইডিয়াটা খুবই অন্যরকম একটা আইডিয়া। আমার বউ আমাকে বলল তুমি একটা কাজ করো, এতে তোমার সাপও মরবে। মানে আমার বউ বলতে আমার যাকে আমি ভালোবাসি, আমার সৌদি আরবে থাকা ওই ওটের ফার্মে কাজ করা রানী আমাকে শিখিয়ে দিল, একটা বুদ্ধি শিখিয়ে দিল, এবং আমাকে বলল যে তুমি এই বুদ্ধিটা যদি অ্যাপ্লাই করো তাহলে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে, তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তুমি সব কিছু পেয়ে যাবা। বুদ্ধিটা শুনলে হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগবে, প্রথম দিকে আমারও খারাপ লেগেছিল, কিন্তু এরপরে আমার কাছে মনে হলো যে এই বুদ্ধিটা খুবই সাকসেসলি একটা বুদ্ধি। আমাকে বললো যে তুমি তো তোমার বউকে খুব একটা টাইম দাও না, তোমার বউর সাথে খুব একটা কথা বলো না, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল এবং বোকামি। তুমি একটা কাজ করো, তোমার বউকে ফোন করো এবং তোমার বউয়ের সাথে তুমি একটু বেশি সময় ধরে কথা বলো, একটু বেশি সময় ধরে কথা বলো, বউকে একটু সময় দাও, তোমার বউ তোমাকে সময় দেখ, তোমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি করো, এবং সেই সম্পর্কের সূত্র ধরে তুমি তোমার বউকে বলো যে তোমার যাতে এরকম কিছু ভিডিও দেয়, যে ভিডিওগুলো খারাপ বা হাজব্যান্ড ওয়াইফের কিছু গোপন ভিডিও থাকে না, এরকম ভিডিওগুলো তোমাকে দিতে বলো, এবং দিলে পরে বাকিটা আমি শিখাই দেবো কী করতে হবে। আমি বললাম আমি তো ওর সাথে কথাই বলি না, ও আমার সাথে কথাই বলে না, এবং আমি যদি ওকে হঠাৎ করে এই ধরনের কথাগুলো বলি ও তো রাগ করে ফেলবে। আমাকে তখন রানী বলতেছে যে তুমি তোমার বউর সাথে কথা বলো, কথা বললেই পরে সব কিছু ঠিক হবে, কথার মাঝেই তো সব কিছু সমাধা, তাই না? তুমি তোমার বউকে সময় দাও, তার সাথে কথা বলো এবং তাকে বুঝিয়ে বলো যাতে সে তোমাকে বুঝে। তো রানী আমাকে এই কথাগুলো বলার পরে আমি তখন আমার বউকে একটু বেশি সময় দিতে শুরু করি, ওর সাথে একটু বেশি ফোনে কথা বলি, ওকে একটু টাইম দিচ্ছি, আগের মতো করে আর রাগারাগি করি না, আব্বার সাথে কথা বললেও সব কিছু ঠিক আছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমাদের দুজনের মাঝে অনেকটা ক্লোজ চলে আসে। অনেকটা ক্লোজ ভাব আসার পরে একদিন আমি রানীরে বললাম যে রানী আমার জন্য তুমি এই কাজটা করো, আমার জন্য তুমি এই কাজটা করো, এটা আমার খুব দেখতে ইচ্ছে করতেছে। ও তখন আমাকে বলে না এটা কিভাবে সম্ভব, এটা হতে পারে না, আস্তাগফিরুল্লাহ, আমি এটা করতে পারবো না। তা আমি বললাম আমি তো তোমার হাজব্যান্ড, আমি তোমার স্বামী, তা তুমি আমার জন্য এটা কেন করতে পারবা না? আমি তো বিয়ের আগেও তোমার সাথে এই ধরনের সম্পর্কে অনেক লিপ্ত হয়েছি, তা তুমি আমার জন্য এরকম ছোটো কয়েকটা ভিডিও পাঠাও না। এভাবে যখন আমি তাকে অনুরোধ করি এবং অনুরোধের একটা পর্যায়ে ও
ও তখন আমার জন্য এই ধরনের ভিডিওগুলো পাঠাতে রাজি হয়। এরকম ভিডিওগুলো ও আমার জন্য পাঠায় এবং এই ভিডিওগুলো যখন আমার জন্য পাঠায় তখন কিন্তু আমার আব্বার সাথে ওর একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়। মানে আমার আব্বার সাথে খুব বেশি ও কথা বলে না, আব্বার কাছে যায় না, বেশিরভাগ সময় আমার কাছেই থাকে এবং আমার সাথে ওর এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথাবার্তা হতো। একটা পর্যায়ে আমি তখন রানীরে বললাম যে, রানী, এই যে আব্বা তোমার সাথে এতটা ফ্রি, এতটা আব্বা তোমাকে ভালোবাসে, তুমি আব্বার কথা শোনো, আব্বা তোমার কথা শোনে, কিন্তু আমার আব্বার যে কোটি কোটি টাকার মানে লক্ষ লক্ষ টাকার সম্পদ তো সব কিছুই সে তার ছেলেদের নামে লিখে দিয়েছে। আমি তো তার বড় ছেলে, অথচ আমার নামে তো কোনো কিছুই লিখে নাই, আমি কোনো কিছুই পাই নাই। তা আমার বাবাকে বইলে কি তুমি কোনো সয় সম্পত্তি নিয়ে দিতে পারবা না? ও আমাকে বলে যে, দেখো, তোমার বাবা যদি তোমাকে না দেয়, তুমি তো আর জোর করে তোমার বাবার কাছ থেকে নিতে পারবে না। আর বাবা না দিলে নাই, বাবা না দিলে কি হবে, আল্লাহ তো আছে। আর তুমি তো বিদেশ করতেছো, টাকা পয়সা ইনকাম করতেছো, একদিন তুমি না হয় নিজের টাকা দিয়ে কিনো, তোমার বাবার সয় সম্পত্তি আমাদের লাগবে না। আমি তখন বললাম যে, লিমা, দেখো, আমার বাবা আমাদেরকে দেয় না বা বাবা এই ধরনের কাজকাম করে, তা তুমি আমার একটা কথা শুনবা? তা আমাকে বলে কি, এই যে আমি আমার বউয়ের সাথে যে কথাগুলো বলি বা আমার বউর সাথে যেসব প্ল্যানিং প্রোগ্রাম হচ্ছে, এই সব কিছুই কিন্তু আমার ওই বিদেশে থাকা রানী আমাকে শিখিয়ে দিচ্ছে যে কীভাবে আমার বউকে কী বলতে হবে, কী বলে আমার বউকে পটাইতে হবে, এবং সব কিছু আমার রানী আমাকে শিখিয়ে দেয়। একটা পর্যায়ে রানীর ওই শেখানো কথায় আমি তখন আমার বউ লিমাকে বলি যে, লিমা, আমার আব্বা তো তোমার সাথে অনেকটা ফ্রি, তুমি একদিন হঠাৎ করে বাবার রুমে যাও, মাঝে মাঝে রাতের বেলায় বাবার রুমে যাও, বাবার হাত পা টিপে দাও। তাই একটা পর্যায়ে তুমি সবার কাছে বলো যে বাবা তোমার সাথে খারাপ কাজ করতে চাইছে, তোমার গায়ে হাত দিতে চাইছে, এরকমভাবে তুমি বলো মানুষের কাছে। বললে পরে গ্রামবাসীরা যদি বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি আমার ভাইদেরকে মাইরা টাইরা আমার বাবার সম্পত্তির ভাগ আমি বসাই দিতে পারবো। ও আমার বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা আমি কখনোই পারবো না। আমি তোমার আব্বাকে অনেক সম্মান করি, তিনি আমাকে ওনার মেয়ের মতো আদর করে ভালোবাসে। আমার বাবা মারা যাওয়ার পরে তিনি আমাকে নিজের মেয়ের মতো করে কাছে টেনে নিয়েছে, আমি ওনার মতো একটা ফেরেস্তার সাথে এই কাজটা করতে পারবো না। আমি তখন বললাম যে, রানী, তুমি কেন পারবা না? আমি তো যে লিমা, তুমি কেন পারবা না? আমি তো তোমার স্বামী, তোমার কাছে কি তোমার স্বামী বড় না শ্বশুর বড়? ও আমার কাছে বলে, আমার কাছে দুজনেই বড়, আমি এটা পারবো না। দিনে দিনে যতই থেকে প্রেশার দিচ্ছিলাম, ও আমার কোনো কথাই শুনতেছিল না। একদিন আমার প্রেমিকা রানী আমাকে শিখাই দিল যে, শহীদুল, তুমি একটা কাজ করো, তুমি তোমার বউরে আবার ধমক দাও, তুমি তোমার বউরে বলো যে, আমি যেটা করতে বলবো তুই যদি এটা না করিস, তাহলে আমি তোর এই ছবি এবং ভিডিওগুলা ইন্টারনেটে ছেড়ে দিব। আমি গ্রামের সবাই, তোর যে তো আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী আছে, এলাকাবাসী আছে, আমি সবার হাতে হাতে দিয়ে দিব। এটা আমি সবার কাছে দিব এবং এটা যদি আমি করি তাহলে তুই আর মুখ দেখাইতে পারবি না। ও কিন্তু আবার ইজ্জতকে, কিছু মেয়ে আছে তাদের জীবন দিয়ে তারা তাদের ইজ্জত রক্ষা করে, ও আবার ইজ্জতকে অনেক ভয় পায়, নিজের মান সম্মানকে অনেক ভয় পায়। তা আমাকে বলে যে, না। আমি তখন ডিরেক্টলি তারা বললাম যে, তুমি যদি এই কাজটা না করো, তুমি গ্রামের চেয়ারম্যান মেম্বার আছে, দুজনের কাছে জাস্ট বলো যে আমার আব্বা তোমার সাথে খারাপই করছে, তোমার গায়ে হাত দিছে এবং তোমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করছে, এটা জাস্ট বলো। এবং বলার পরেই যেভাবেই হোক আব্বাকে এই গ্রাম থেকে বিদায় করতে হবে। আব্বাকে যদি এই গ্রাম থেকে বিদায় করতে পারি, তাহলেই মোটামুটি আমি সব কিছুর ভাগ পেয়ে যাব। এই কথা বললে পরে আমার বউ রাজি হয় না। আমি তখন বললাম যে, আমি সব কিছু ইন্টারনেটে ছেড়ে দিব এবং সব কিছু আমি ফেসবুকে দিয়ে দিব, সবাই এগুলো দেখতে পাবে, তুমি আমার কথা শোনো। এবং এক পর্যায়ে সে তার ইজ্জত বাঁচানোর জন্য আমার এই প্রস্তাবে রাজি হয়। আমি বললাম যে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু মেম্বার কাকাকে গিয়ে বলবা যে আমার আব্বা তোমার সাথে এগুলো করছে। তো যেদিন ও মেম্বার কাকাকে বলবে, আমার বউ মানে আমার প্রেমিকা রানী কিন্তু আমার বিমানের টিকিট কেটে রাখছে ওই দিন রাতেই। তো যেদিন রাতের বেলায় আমি ওরে শিখিয়ে দিলাম, ও তখন মেম্বার কাকারে ফোন দিয়ে এই সব কিছু বলছে যে, কাকা, এমন এমন ঘটনা, আপনাদের জামাই তো বিদেশ থাকে, এই সুযোগে আমার শ্বশুর আমার সাথে এগুলো করছে। এই কথাগুলো আমার আব্বার নামে বলার পরের দিন কিন্তু বিকালবেলা দরবার, চেয়ারম্যানে বলছে যে, ঠিক আছে, আগামী দিন বিকালবেলা দরবার ডাকছি, তুমি থাকো, তোমার শ্বশুরে জিজ্ঞেস করবো। তা ওই দিনে যেদিন দরবার হবে ওই দিন দুপুরবেলায় কিন্তু আমি বাংলাদেশে চলে আসি। দুপুরবেলায় বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশে আসার পরে আমাকে কিন্তু রানী প্ল্যানিং করে এখন দেশে পাঠিয়ে দেয়। এবার বিকালবেলা দরবারের সময় আমার বউকে জিজ্ঞেস করে, আমার বউ তখন স্বীকার করে যে, হ্যাঁ, আমার শ্বশুর আমার সাথে এই ধরনের কাজ করছে। এগুলো বলার পরে মুহূর্তের মধ্যে আমার শ্বশুরকে তখন আমার বাবাকে তখন গ্রামের 10 জনে মিলে জুতা পিটা করে, ওই দরবারে জুতা পিটা করে। এবং জুতা পিটা করার পরে গ্রামের মানুষ বলে যে, এই লোক যদি এই গ্রামে থাকে তাহলে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাবে, গ্রামের মানুষ খারাপ হয়ে যাবে, এই লোককে আর এই গ্রামে রাখা যাবে না, যে কোনোভাবেই হোক এই গ্রাম থেকে এই লোককে বের করে দিতে হবে।
গ্রামের পঞ্চায়েত, গ্রামের ওই দরবারি কারবারি মানুষরা মিলে তখন আমার আব্বাকে গ্রাম থেকে বের করে দেয়, মানে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং বলে আপনি আর কখনোই এই গ্রামে আসবেন না। আমার আব্বা তখন কোথায় যায় এটা আমার আব্বাই জানে, আমি জানি না। কিন্তু এখন আমার প্রবলেম হচ্ছে আমি আমার বউকে বিদায় করব। এই ঘটনার সপ্তাহখানিক পরেই আমি তখন চেয়ারম্যানের কাছে ডিরেক্টলি গিয়ে বললাম যে কাকা, আমার বাবারে আমি গ্রাম থেকে বিদায় করে দিয়েছি। আবার এখানে একটা বিষয় আছে, আমার বাবা গ্রাম থেকে বিদায় হওয়ার সাথে সাথেই কিন্তু গ্রামের 10 জনে বলে দিছে যে শহীদুল, তুই তো তোর বাবার কাছে সম্পদ পাবি, তুই তোর সম্পদ দখল করবি। আমার ভাইদেরকে বলে দিছে যে তোরা সব সম্পদ খাবি না, ওরে কিছু চাষাবাদ করার জন্য দিবি। তেই আমার ভাইরা তখন আমার চাষাবাদ করার জন্য আমারে কিছু সম্পদ দিয়ে দিল, কিছু জায়গা সম্পত্তি দিল আমারে। তা এরপরে আমার প্ল্যানিং হচ্ছে যে যেভাবেই হোক আমার লিমাকে এখান থেকে বিদায় করতে হবে, লিমাকে এখানে রাখা যাবে না। এই যে আমি প্ল্যানিং করি, প্রোগ্রাম করি, যত যাই করি, এই সব কিছুই কিন্তু আমাকে সৌদি আরব থেকে আমার প্রেমিকা রানী কিন্তু আমাকে শিখিয়ে দিচ্ছে যে তুমি এভাবে করো, ওভাবেই করো। এবং আমি তখন আমার চেয়ারম্যান আঙ্কেলকে বললাম যে আমার বাবাকে আমরা বাড়ি থেকে বিদায় করে দিছি, আমার বাবা চলেও গেছে। তা আমার বউ তো আর ফেরেস্তা না, আমার বউ যদি ফেরেস্তা হইতো তাহলে তো আমার আব্বার সাথে এই ধরনের কাজ করে না। এক হাতে তো আর তালি বাজে না, অবশ্যই 2 হাত লাগে। আর সেই 2 হাতের কারণেই আমার বউ এগুলো করছে। ওই সময় কিন্তু আমার শাশুড়িও মারা যায়, আমার শাশুড়িও মারা গেছে। তাই আমি তখন চেয়ারম্যানকে বললাম যে আমার বউ যাতে আর আমার সাথে না থাকে, আমি ওর সাথে সংসার করব না। এবার আমি আমার বউয়ের নামে দরবার ডাকলাম। এই কয়েকদিন পরে উঠানের মধ্যে আমার বউয়ের নামে দরবার ডাকলাম, গ্রামের 10 জনে আসছে, এসে জিজ্ঞেস করলো যে কী হয়েছে। আমার বউরে কিন্তু আমি বারবার বলে দিছি যে তুমি যদি গ্রামের মানুষের কাছে সত্যটা স্বীকার করো, তুমি যদি গ্রামের মানুষের কাছে বলে দাও যে আমি তোমার ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করতেছি, আমি তোমার ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব বলে তোমাকে হুমকি দিতেছি, তাহলে কিন্তু আমি এগুলো ইন্টারনেটে ছেড়ে দিব। এতে কিন্তু তোমার কোনো লাভই হবে না, বরং তোমাকে আত্মহত্যা করে মরতে হবে। ওই শুধু আমার পায়ে ধরে বলে যে না এটা তুমি করো না, তুমি যা বলো, তুমি যেটা বলো আমি তোমার সব কথা শুনবো, সব কথা রাখবো, আমি তোমার কথার বাইরে যাব না। কিন্তু তোমার কাছে অনুরোধ, তুমি আমার ইজ্জত নিলামে উঠাই দিও না, গ্রামের মানুষের সামনে আমাকে তুমি ল্যাংটা করে দিও না। এরকম করেও আমার কাছে কান্নাকাটি করতো। একটা পর্যায়ে আমি তখন তারে বললাম যে ঠিক আছে, তাহলে আমি তোমার কথাই রাখবো, তোমার কথাই শুনবো, কিন্তু তুমি এটা করতে হবে। অ্যান্ড এরপরে আমি গ্রামের 10 জনের কাছে বললাম যে আমি আমার বউ নিয়ে সংসার করব না, আমার বউ এটা করছে, আমি আমার বউকে ছেড়ে দিব। গ্রামের মানুষরা তখন বললো তাহলে ছেড়ে দিলে ছেড়ে দিবা, কিন্তু আমি কাবিনের টাকাও দিব না, কারণ আমার বউ খারাপের কারণেই তো আমি তাকে ছাড়তেছি। সে তো ভালো হইলে আর ছাড়তাম না, তা আমি তারা কাবিনের টাকা দিব কোন দুঃখে, আমি তাকে কাবিনের টাকা দিব না। এবং কাবিনের টাকা না দিয়েই তখন আমি আমার বউকে ছেড়ে দিই। আমার বউ তখন আমার বাড়ি থেকে বেরিয়ে যায়। 15-16 দিনের মতো আমার তখন ফোনের মাধ্যমে রানীর সাথে কথা হতো। একটা সময় রানী তার পরিবারে ফিরে আসে, সৌদি আরব থেকেও তার পরিবারে যায়। এবং পরিবারে গেলে পরে আমি তখন আমার গ্রামের কয়েকজন লোক নিয়ে রানীকে দেখার জন্য তাদের গ্রামের বাড়িতে যাই। গ্রামের মানুষরা রানীকে দেখে, রানীর কথাবার্তার স্বভাব, আচার আচরণ সব কিছু দেখে বলতেছে যে মেয়েটা ভালো, তা মেয়েটা ভালো, সমস্যা নেই, মেয়েটাকে তুই বিয়ে করতে পারিস। পরে আমি তখন রানীকে বিয়ে করি, গ্রামের সব মানুষরা মিলে খুব বড় করে অনুষ্ঠান করে রানীকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসে। তা রানী ঘরে আসার পরে রানী আমাকে বলতেছে একসাথেও আমার সাথে আবারও ইয়েতে চলে যাবে, মানে বিদেশে চলে যাবে। তাই আমার কথা হচ্ছে যে বিদেশে দুজনে একসাথে চলে যাব কেন? কারণ হচ্ছে যে ওইখানে তো অনেক লোকেরাই থাকে, রানী যেখানে কাজ করতো কিনা একটাই মেয়ে আর বাকি 8-10টা ছেলে। তাই এতদিন তো আমার বউ ছিল না বা অন্য কেউ ছিল, এই জন্য ছেলেরা টিটকারি করতো বা ছেলেরা নোংরা কথা বলতো, ইঙ্গিত মারতো বিভিন্ন বিষয়ের উপরে। তা এটাতে আমি কোনো কিছু মনে করতাম না। কিন্তু এখন তো আমার বউ, তাই আমার বউ নিয়ে মানুষজন বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, আমার বউর দিকে খারাপ নজরে তাকাবে, এটা তো হতে পারে না। কারণ আগে হয়তো কি আমরা রুমে গেলে সবাই বলতাম যে রানীর আজকে কাপড়টা ঠিক আছে, এদিক দিয়ে কাপড় ঝুলে গেছে, ওই দিক দিয়ে মাংস ঝুলে গেছে, বিভিন্ন ধরনের খারাপ কথা, বাজে কথা, নোংরা কথাই আমরা নিজেরা বলতাম। তাই এখন আমার কথা হচ্ছে যে এখন তো আমার বউ হয়ে গেছে, তাই আমার বউয়ের নামে সবাই এরকম বাজে কথা বলবে, এটা তো আমি আর মানতে পারবো না। দেন আমি তখন বললাম যে না, তোমার আর বিদেশ যাওয়া লাগবে না, তুমি দেশে আসো, তুমি দেশেই থাকো, আমি বিদেশ যাব। হ্যাঁ, আমারে বললো যে না, এটা কী ধরনের কথা, আমরা দুজনেই বিদেশ যাই, যেহেতু আমার এখনও বিশের মেয়াদ আছে, আমার কফিল আমাকে টানতেছে। আমি তখন ওরা খুব নোংরা ভাষায় বললাম যে আমি তোমার নিব কেন, তুমি যদি এখন বিদেশ যাও তাহলে সবাই তোমার দিকে তাকাবে, এরকম করে খারাপ কথা বলবে। ও আমাকে বলে আমি আমার কফিলকে বুঝিয়ে শুনিয়ে যেভাবেই পারি আমি আমার কফিলের ঘরে কাম নিব, মানে ঘরের ভিতর চলে যাবে, আমি আর বাইরে কাজ করব না। তাও তোমার কাছে অনুরোধ, তুমি আমার নিয়ে যাও, আমি এভাবে থাকবো না, মানে তুমি আমার দেশে একা রেখে যাইও না। আমি বললাম যে না, আমি তোমার সাথে, তোমার আমি নিব না, মানে তোমারে আমি নিব না, আমি একাই যাব। তা ওরে আমি নিলাম না, আমার ছুটি শেষ হয়ে গেল, ওরে আমি আমার বাপের ভিটায় রাইখা, আমার ভাইয়েরাও তো আছে,
আমার ভাইরাও আছে, আমার 2টা ভাই বিয়েও করছে, ওদেরও বউ আছে। ওদের মতো করে আমি তখন আমার বউ রানীরে, মানে আমার সেকেন্ড ওয়াইফ রানীকে আমি তখন বাংলাদেশে রেখে সৌদি আরবে চলে যাই। তো সৌদি আরবে গিয়ে আমি কাজ করতেছি প্রায় আপনার 6 মাসের মতো আমি ওখানে কাজ করি। 6 থেকে 7 মাস পরে এলাকার অনেক লোকের সাথে তো ফোনে কথাবার্তা হয়, যোগাযোগ হয়। অনেকে আমার কাছে বলতেছে যে আমার বউ নাকি আমাদের পাশের ঘরের আমার এক চাচাতো ভাই আছে, নাম হচ্ছে মুন্না, ওর আবার মোবাইল কম্পিউটারের দোকান আছে। তা মোবাইল কম্পিউটার এবং ডিজে মাইক ট্যাগ ভাড়া দেয়, একটু উশৃঙ্খল টাইপের ছেলে। ওই ছেলের সাথে নাকি আমার বউয়ের একটা পরকীয়া সম্পর্ক হয়ে গেছে। আমার এলাকার মানুষরা আমাকে বলে, আমি বিদেশে থাকা অবস্থায় আমি আমার বউরে বারবার বলি যে তুমি মুন্নার সাথে কথা বলো কেন, তুমি মুন্নার সাথে কথা বললো না, খবরদার মুন্নার সাথে যাতে তোমার কোনো সম্পর্ক আমি না শুনি না জানি, তুমি মুন্নার কাছ থেকে সরে যাও। তুমি মুন্নার সাথে কেন কথা বলা, মুন্না তো ভালো না। ও বিভিন্ন ডিজে গান করে, ডিজে অনুষ্ঠান করে, বিভিন্ন খারাপ মেয়েদের সাথে ওর সম্পর্ক। আমার বউয়েরও অনেক নৃত্য অনুষ্ঠানে নিয়ে গেছে, মানে আমার বউ রানীরেও ও রাতের বেলে এই প্রোগ্রামে সেই প্রোগ্রামে নিয়ে যেত ওদের সাথে। তো আমার বউ আমারে বলতো, আমি তখন কিন্তু বিষয়টা মাইন্ড করি নাই, সন্দেহ করি নাই। তো যখন গ্রামের 10 জনে আমারে বললো যে তোর বউ কিন্তু এটা করে, এই মানে মুন্নার সাথে এটা ওটা ওই জায়গায় এই জায়গায় যায়, তখন আমি বুঝলাম যে না, আমার বউকে আমার যেতে দেওয়াটা ঠিক হবে না। আমি তখন আমার বউরে মানা করলাম যে না, তুমি যাবা না, তুমি এটা করবা না, তোমার এটা করার প্রয়োজন নাই, তুমি এটা বন্ধ করো। আমি আমার বউরে এগুলো বোঝাচ্ছিলাম, আমার বউরে এগুলো বলতেছিলাম, কিন্তু আমার বউ আমার কোনো কথারই মূল্যায়ন করে না। ওর মতো করে মুন্নার সাথে যায়, মুন্নার সাথে উঠে বসে, মুন্নার সাথে বিভিন্ন প্রোগ্রামে যায়, মানে আমার সম্পূর্ণ অবাধ্য হয়ে গেছে। ও আমার বাধ্যবাধকতার মধ্যে নাই। তাই চিন্তা করলাম যে কী করা যায়, মানে কি করতে পারবো। এমন করে একদিন আমি ওর ফেসবুক যে অ্যাকাউন্টটা ছিল, ওর ফেসবুক অ্যাকাউন্টটা আমি হ্যাক করি। আমার এই একজন ভাই ছিল ওইখানে, ওনার মাধ্যমে, উনি আবার হ্যাকার, ভালো হ্যাকার, ওনার মাধ্যমে তখন ফেসবুকটা হ্যাক করি। কিন্তু ভাই আস্তাগফিরুল্লাহ, কেউ মানে এই ফেসবুকটা হ্যাক করার পরে আমি দেখতে পাই এই মুন্নার সাথে আমার বউয়ের মানে রানীর অসংখ্য ছবি, মানে এই এরে পাঠায়, ও ওরে পাঠায়, বিভিন্ন ধরনের নোংরা ছবি, নোংরা ভিডিও খুব খারাপভাবে তারা পাঠাইতেছে। তা আমার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে এই যে আমার বউ ছোটো ছোটো 20 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 1 মিনিটের গোসল করা ভিডিও, এই ভিডিও ওই ভিডিও মুন্নার জন্য পাঠাইতেছে। আমি যেরকম করে ভিডিও দিয়ে আমার প্রথম বউরে ব্ল্যাকমেল করে আমার বাবারে দিয়ে ফাঁসাই দিছি, এখন তো আমার বউ যদি এগুলো করে, তা মুন্না তো আমার বউরে ফাঁসাই দিব। বিশ্বাস করেন, শুধুমাত্র এইটা চিন্তা করে আমি তখন এই সৌদি আরবের মায়া ত্যাগ করে, যেখানে আমি 60,000 70,000 টাকার মতো মাস গেলে বেতন পাইতাম, এত ভালো অবস্থানে ছিলাম, এত ভালো একটা চাকরি করতাম, আমি সেই চাকরি ছেড়ে ভাই আমি দেশে চলে আসি শুধুমাত্র আমার সংসার টিকানোর জন্য। কারণ আমি শিওর হয়ে গেছি যে আমি যদি সৌদি আরবে এভাবে পড়ে থাকি, আমার বউ মুন্নার কাছে ধরা খেয়ে যাবে। দেশে আসার পরে ও আমার মোবাইল দেয় না। আমি বললাম তুমি মোবাইল চালাইবে না, মোবাইল চালানো বন্ধ করো। ওর কথাই একটা যে আমিও দেশ থেকে মানে বিদেশ থেকে একেবারে চলে আসলাম, ওরেও আমি আর যেতে দিলাম না, তাহলে আমাদের সংসারে কী হবে, আমাদের কামাই রুজির কী হবে, ইনকামের কী হবে। ওই শুধু এটা নিয়ে আফসোস করতো, দুঃখ করতো যে আমি কেন একেবারে চলে আসলাম। আমি বললাম যে তুমি মন খারাপ করো না, রিজিকের মালিক রাব্বুল আলামিন আল্লাহ কোথাও না কোথাও আমাদের রিজিক দিয়ে রাখছে, আমরা কোথাও না কোথাও গিয়ে ইনকাম করতে পারবো। তা তুমি ঠিক থাকো না। ওর কথা হচ্ছে আমি চলে আসলাম কেন, আমি কেন চলে আসলাম, আমি চলে আসলাম কেন, এটাই ওর একটাই কথা। দিন যত সামনের দিকে যাচ্ছে, ওর সাথে আমার ঝগড়ার প্রবণতা ঠিক ততটাই বাড়তেছে। ও আমাকে মোটেও সহ্য করতে পারে না, আমার কোনো কথাই শুনতে পারে না। এক কথায় দুই কথা বললে ও আমাকে মারার জন্য আসে, আমার কাছে তেড়ে আসে। খুব খারাপ ভাষায়, নোংরা ভাষায়, বাজে ভাষায়, একেবারে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে। ভিতরটায় তখন ভাই এত পরিমাণের কষ্ট হচ্ছিল যে আমি আসলে নিতে পারতেছিলাম না যে এইটা কী ধরনের কথা। ও কেন আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবে, ও কেন আমার সাথে এরকম নোংরামি করবে, ও কেন আমার সাথে এরকম অসৎ আচরণ করবে। এবং সময় যত সামনের দিকে যাচ্ছিল, ওর ব্যবহারের মাত্রা ততটাই খারাপ হয়ে গেছিলো। একবার আমি চিন্তা করলাম যে যেভাবেই হোক মুন্নার হাত থেকে ওরে সরাইতে হবে। একদিন আমি সন্ধ্যার সময় বাজারের দোকানের মধ্যে আমি মুন্নার দোকানের সামনে দিয়ে যাইতেছিলাম, তো মুন্নার সাথে একদম বাজে ছেলেরা থাকে, 2-1টা বাজে ছেলে আমাকে ইঙ্গিত মারতেছিল, মানে মুন্নারে বলতেছিল যে মুন্না তুই তো ভাবিরে ব্যবহার করতেছিস, বা আমার বউ নিয়ে ইঙ্গিত করে কথা বলতেছে। আর মুন্নাও হাসতেছে। আমার তখন খুব রাগ লাগছে। আমি তখন দোকানে গেছি, দোকানে যেয়ে মুন্নারে বললাম যে মুন্না তুই তো আমার ছোটো ভাইয়ের মতো, আমরা একই বাড়িতে বসবাস করি, তা তুই কেমনি আমার বউর সাথে কথা বলিস, আমার বউ নিয়ে তোরা বাজারে টিটকারি মারিস, তোরা বাজারে কথাবার্তা বলিস। এই কথা বলাতেই মুন্না হঠাৎ খেপে যায়। এই মিয়া, আপনার বউ নিয়ে কেন কথা বলবো, আপনার বউ কি মানে আনারকলি সিনেমা হলের নায়িকা নাকি যে আপনি আপনার বউ নিয়ে কথা বলবেন। মানে এইসব নিয়ে কথাবার্তা বলতে বলতে মুন্নার সাথে কয়েকটা পোলাপাইন থাকে, তারা আমার কয়েকটা ধাক্কা দিয়ে বসে। রাগের মাথায় আমি তখন মুন্নার কলার চেপে ধরি
এবং ধরার পরে আবার ওই বাজার অনেক মানুষ ছিল, তারা তখন সবাই দৌড়ে আসে চারপাশ থেকে, আইসা বলতেছে এই তোরা এখানে মারামারি করিস না, মারামারি করতেছিস কেন? আমাদেরকে দুজনরে আলাদা করে দিল, মুন্নার আলাদা করলো, আমার আলাদা করলো। তখন খুব রাগ হয়েছে, বাড়িতে আসছি, কিন্তু বাড়িতে এসে দেখতেছি আমার বউ মোবাইল নিয়ে বসে আছে। একে তো বাজারে মারামারি করছি, ধরেন বাজারে মন মানসিকতা খুবই খারাপ, মানে প্রচুর মন মানসিকতা খারাপ। বাড়ির মধ্যে বাসায় এসে দেখি আমার বউ মোবাইল চাপতেছে। আমি ওরে বললাম যে মোবাইল চাপাটা বন্ধ করো, একটু এদিকে আসো। ও আসে না, 2-3 বার ডাক দিয়েছে, আসে না। তখন ভাই নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারি নাই। একে তো ওর জন্য আমি আমার বিদেশ শেষ করে দিলাম এবং ওর জন্য বাজারে মারামারি করে আসলাম, এখন আবার এসে দেখি ও মোবাইল চাপতেছে, মোবাইল টিপতেছে। আমি ওরে যদি বলি যে মোবাইল চাপাচাপি বন্ধ করে একটু এদিকে আসো, আমার কথা শোনে না। রাগের মাথায় পড়ে ভাই সেদিন আমি তার গায়ে হাত তুলি, এবং হাত তুলি যে সেইভাবে আমি তারে প্রচুর মারি। তার এমন মারামারি যে তার শরীরে রক্ত বাইর করে ফেলে মাইরা, এবং মেরে আমি তখন তারা হসপিটালে নিয়ে যাই। হসপিটাল বলতে আমাদের এখানে ফার্মেসি আছে, ফার্মেসিতে নিয়ে যাই। ফার্মেসি থেকে আমি তারা চিকিৎসা করে ঘরে আনি। তো তখন সে রাগে মানে সাপের মতো ফুসফুস 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 করতেছিল। রাতের বেলা আসার পরে আমি ঘুমাই, ওর সাথেই ঘুমাই, এবং ঘুমানোর পরে হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছিল যে আমার মানে কী জানি একটা আমার মানে শরীরের কোনো একটা অঙ্গ কেটে ফেলছে, এমন একটা অবস্থা। আমি হঠাৎ করে মানে এই চোখটা খুলে নিচের দিকে তাকিয়ে দেখতেছি আমার পুরো লুঙ্গিটা রক্তে ভিজে গেছে। রক্তে আমার লুঙ্গিটা ভিজে গেছে, রক্তে হোলি খেলতেছে। নিচের দিকে তাকিয়ে দেখতেছি এবং আমার বউয়ের হাতে আমার একটা পুরুষের যে সম্বলটা ওটা আমার বউয়ের হাতে। ওই দোকানে আমার বলছে তুই আমারে মারছস না, এবার বউস। রক্ত দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হারিয়ে ফেলার পরেই আমার বউ আর কই যায় না যে আমি জানি না। আমার যখন জ্ঞান ফিরে আমি দেখি যে সবাই আমার ব্যানগাড়ি করে ধরাধরি করে হসপিটালের দিকে নিতে আসে, এবং তখন আমার কানে ফজরের আজানের শব্দটা শুনতে পাই যে ফজরে আজান দিচ্ছে। আমি তখন হসপিটালে যাই এবং হসপিটালে আমাকে ভর্তি করানো হয়। সেখানের যে ডাক্তার ছিল তখন তিনি বলতেছে এই কাজ এখানে হবে না, এটা চিকিৎসা এখানে তাই ঢাকায় নিতে হবে, তা ঢাকায় নিয়ে যান। তাই ঢাকায় আমাকে নিয়ে যাওয়া হয় এবং ঢাকায় নিয়ে যাওয়ার পর আমার চিকিৎসা করা হয়। আমার যতটুকু আমার জমানো টাকা ছিল ওইটুকু দিয়ে চিকিৎসা করি, কিন্তু চিকিৎসা সম্পূর্ণ হয় না। ডাক্তার বলে এটা জয়েন্ট লাগে নাই, জোড়া লাগে নাই, এটা জোড়া লাগবে না, এটা একদম মূল থেকে কেটে ফেলা হয়েছে। একটা কাজ করেন, ওরে মানে ইন্ডিয়াতে নিয়ে যান, ইন্ডিয়াতে এটা চিকিৎসা ভালো হয়, সেখানে নিলে ভালো ট্রিটমেন্ট হবে, ইন্ডিয়াতে নিয়ে যান। তা আমি যে ইন্ডিয়াতে যাব, আমার তো যেই টাকা পয়সা ছিল বিদেশে যাই ইনকাম করছি সবই তো এখানে চলে গেছে। মানে আমার তো আর পুঁজি বলতে কিছুই নেই, আমার সব টাকাই এই ডাক্তারের পিছনে শেষ হয়ে গেছে। আর আমি বললাম যে ডাক্তার সাহেব আমার তো আর কিছুই নেই। এলাকার লোকজনরে ধরলাম যে আমার তো এটা চিকিৎসা করতে হবে, আমার তো একটা বাঁচার লাইন করতে হবে, আমার এখন তো আমি এইভাবে থাকতে পারতেছি না, এবং এটার ব্যথা আমি নিতে পারতেছিলাম। এটা প্রচণ্ড রকমের ব্যথা, জয়েনিংটা তো ঠিকমতো হয়নি, এই জন্য ব্যথা হয়। তো সেখানকার লোকজন বলল যে আমার এলাকার লোকজন বললো একটা কাজ কর, তুই তো তোর বাবার কাছে সম্পদ পাবি, কিছু জায়গাটাকে বিক্রি করে ফেল, কিছু জায়গায় বিক্রি করলে কিছু টাকা হলে সেই টাকাটা দিয়ে তুই তোর এটা চিকিৎসা কর বিদেশে গিয়ে। তখন আমি জায়গা বিক্রির পরিকল্পনাতে গেলাম, কিন্তু জায়গা বিক্রির পরিকল্পনাতে যাওয়ার পর আমি দেখতে পাই ওই যে এলাকার লোকজন আমার আব্বারে বলে দিছিল যে কিছু সম্পদ আমার ভাইদেরকে বলেছিল কিছু সম্পদ তোর ভাইয়েরে দে, তোর ভাইয়ে চাষাবাদ করুক। তা আমার ভাইরা আমার এমনিই সম্পদ দিয়েছে চাষবাস করার জন্য, কিন্তু আমাদের যত জায়গার সম্পত্তি সব আমার ভাইদের নামে, আমার বোনের নামে, মানে আমার নামে কিছুই নেই, মানে আমার নামে টোটালি কোনো সম্পত্তি নেই, এবং আমি এই সম্পত্তি বিক্রিও করতে পারতেছি না। এবং একটা পর্যায়ে হাতের অবস্থা এতটাই খারাপ হয়ে গেল যে আমি আমার চিকিৎসা করতে পারতেছিলাম না। মানে আমার যে একটা চিকিৎসা হবে, আমি চিকিৎসা করতে পারতেছিলাম না। এবং এই ঘটনার পরে আমার বউ হচ্ছে রানী বাসা থেকে পালায়া যায়। আমার বউ বাসা থেকে পালায়া যায়, ওর বউর আমি কোনো সন্ধান পাই না, ও কই চলে গেছে না যে ওর কোনো সন্ধান, এবং হসপিটালও আমাকে একটাবার দেখার জন্য আসে নাই। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল রে ভাই, আমি আর নিতে পারতেছিলাম না। এবং এই ব্যথাটা যে কতটা ভয়ঙ্কর, এই ধরনের অ্যাক্সিডেন্ট যাদের সাথে ঘটে একমাত্র তারাই বুঝতে পারবে যে কতটা ভয়ানক এই ব্যথাটা। তীব্র ব্যথায় আমি তখন জিহ্বায় কামড় দিয়ে রাখতেছি, চিৎকার করে আল্লাহরে রাখতেছি, আল্লাহ ও আল্লাহ তুমি শাফা দান করো, আল্লাহ তুমি রহমত করো। একটা পর্যায়ে ডাক্তার আমাদের বললো যেহেতু আপনার টাকা পয়সা আসতেছে না, আপনি আমাদের বেড ছেড়ে দেন। আমি তখন প্রাইভেট থেকে আমাকে তখন সরকারিতে নেওয়া হলো টাকা। তা সরকারি হসপিটালে নেওয়ার পরও চিকিৎসা ঠিকঠাক মতো হচ্ছে না। একটা সময় এই জায়গাটা একটা রকমের পচন ধরার মতো অবস্থা হয়ে গেছে, মানে পচন ধরার মতো অবস্থা হইতেছে, এবং এমন একটা অবস্থা যে আমাকে দেখলে মানুষ ঘৃণা করতো। একটা মানুষ আমার দিকে তাকাইলে মানে ঘৃণা করতো, আমাকে দেখলে অন্যদিকে থুতু ফালাইতো, অন্যদিকে চলে যাইতো। আমি সবসময় ল্যাংটা থাকতাম, এবং
এটা দেখাইতাম, এটা দেখাইলে মানুষ টাকা দিত এবং মানুষের ওই টাকা একরকম ভিক্ষার টাকা নিয়ে আমি তখন বন কলা এটা ওইটা খেয়ে বেঁচে থাকতাম। একটা সময় দেখলাম যে আমার আর বাঁচার কোনো রকমের নাই, আমার শরীরটা অনেকটা পচে গেছে, ওই জায়গাটা অনেকটা পচে গেছে, গন্ধ বেরোইতেছে এবং বাংলাদেশের ডাক্তার কেউ আমার চিকিৎসা করে না, কোনো ডাক্তার আমার ধরে না। আমার গন্ধে আমাকে নিচে আমি যেই সরকারি হসপিটালে ছিলাম ওখান থেকে আমাকে বের করে দিছে। আমি তখন ওই হসপিটালের গেটে ভিক্ষা করতাম, এটা দেখতাম মানে দেখাইতাম, যারা দেখতে চাইতো দেখাইতাম, দেখে আমি তো ভিক্ষা করতাম, টাকা টুকা পাইতাম, ওইটা দিয়ে চলতাম এবং সামান্য কিছু মেডিসিন সরকারিভাবে পাইতাম। ওই মেডিসিনটা কি কোনো রকমে মানে কোনো রকমে আর কি বেঁচে থাকা, কোনো রকমে বেঁচে থাকা। আর বারবার বলতাম যে আমি অন্যায় করছি, আমি জানি, আমি অপরাধ করছি, আমি জানি, এবং অবশ্যই সেই অন্যায় আর অপরাধের কারণেই আল্লাহ আমাকে আজকে এত বড় শাস্তি দিছে। আমার তো আর এই দুনিয়াতে কেউ নাই, আমার তো সবই গেল। আমার বাবারে আমি অপমান করে বাড়ি থেকে বের করলাম, মাও কবর দেশের বাসিন্দা হয়ে গেল, বড় বোন ভাইয়েরা যে যার মতো করে সেপারেট হয়ে গেল, আমার আপন বলতে কেউ রইল না। তো একদিন ভিক্ষা করতেছি, ভিক্ষা করতে করতে আমি ভাই ঘুমিয়ে পড়ছিলাম, মানে এরকম ওয়ালের পাশে একটু আধা উলঙ্গ হয়ে ভিক্ষা করতে করতে আমি ওয়ালের পাশে শুয়ে গেছিলাম এবং শুয়ে যাওয়ার পরে হঠাৎ করে একজন মহিলা এসে আমাকে ডাকতেছে, হসপিটালে গিয়ে ডাকতেছে। 2-3টা ডাক দেওয়ার পরে আমার তখন চোখটা ছুটলো, ছুটার পরে দেখি মহিলাটা বোরকা পরা, মুখের মধ্যে বোরকা পরা, তা আমার দিকে তাকে কান্না করতেছে, মানে চোখের পানি পড়তেছে। তাহলে আমি দেখার পরে চিন্তা করলাম যে মহিলাটা কি। আমি বললাম, কি আপনি কাঁদতেছেন কেন? বলে, আপনার এই অবস্থা কেন? এরকম করে বলে। যখন বললো এই অবস্থা কেন, আমি জাস্ট কণ্ঠটা শুনেই বুঝে গেছি যে এইটা আর কেউ না, এটা আমার বউ লিমা। আমি বুঝে গেছি এবং আমি বুঝে যাওয়ার সাথে সাথে ওর পা ধরে কান্না করতে শুরু করছি, মানে পা ধরে চিৎকার করে কাঁদতেছি যে লিমা আমারে মাফ করে দাও, লিমা আমারে মাফ করে দাও, আমি তোমার অভিশাপে আজকে আমার সব হারাইছি লিমা, আমার কিচ্ছু নাই। একটা পুরুষের যেই শক্তি ছিল আমার যৌনাঙ্গ, আমার সেটাও কাটা। লিমা আমার গায়ে পছন্দ ধরছে, আমার গায়ে গন্ধ আসতেছে, লিমা আমার কেউ ভালোবাসতেছে না, লিমা আমি তোমার পায়ে ধরি, আমার তুমি এখান থেকে নিয়ে যাও। আমারে বলে, আপনি থাকেন, আমি আপনার বাবারে যাইয়া ডাইকে আনি। তা মনে হয় সেখানেই তাদের বাসা ছিল, বেশি দূরে না, কিছুক্ষণের মধ্যে আব্বা কোত্থেকে জানি আসছে। আসার পরে আমি আব্বার মুখের দিকে তাকাইতে পারিনি, নিচের দিকে তাকাই আছি, কথা বলতেছি না, নিচের দিকে তাকাই আছি, আব্বার মুখের দিকে তাকাই না। এই ঘটনার পরে, আমার ওয়াইফের ঘটনার পর আমার ভাইরাও কিন্তু আর আমার আব্বার সাথে কথা বলে নাই, আমার ভাইরা বোনেরা কেউ কিন্তু আমার আব্বার আর খোঁজ খবর নেয় নাই। আব্বা তখন আমাকে ধরাধরি করে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে গেল। বস্তির একটা ছোট্ট ভাঙা বাসায় আমার বউ আর আমার বাবা থাকতো। ওইখানে যাওয়ার পর আমি জানতে পারি যে আমার বউ একটা গার্মেন্টসে চাকরি করে এবং একটা গার্মেন্টসে চাকরি করে আজকে প্রায় দীর্ঘ অনেকগুলো বৎসর আমার বাবাকেও খাওয়াচ্ছে, আমার বাবাকে রাখতেছে, বাবার ঔষধ, বাবার ভরণ পোষণ সব কিছু দিচ্ছে। আমি যাওয়ার পর দেখলাম যে ও আমাকেও টুকিটাকি টাকা টুকা দেয়, ও গার্মেন্টসে চাকরি করে। একবার যে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ভিক্ষা করবো, কারণ ভিক্ষা করলে তো ভালো কিছু টাকা পাইতাম, ভিক্ষা করলে ভালো কিছু টাকা পাই, এই জন্য আমি আবারও ভিক্ষার পথটা বেছে নিলাম, আবারও ভিক্ষা করতে শুরু করলাম। তো আমার বাবা আমার বলে, তুই ভিক্ষা করিস না, তুই ভিক্ষা যদি করিস আমার সহ্য হয় না, আমার বড় ছেলে ভিক্ষা করবে। আমার আব্বা তখন গিয়ে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের হাত পা মানে ধরে কান্না করে এবং আমাকেও নিয়ে যায়। আমার এলাকার চেয়ারম্যান মেম্বার সব কিছু দেখে আমার আব্বাকে দিয়ে তখন মামলা করায়, কোর্টের মাধ্যমে মামলা হয়। আমার আব্বা জীবিত আছে, তার সম্পদ তিনি মানে ভুল করে তার সন্তানদের দিয়ে দিছে, মামলা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান মেম্বার সহ গ্রামের যে গণ্যমান্য ব্যক্তিরা ছিল সবাই তখন সাপোর্ট দেয়। সবার সাপোর্টে আমার বাবা যে তার প্রপার্টি বিক্রি করে, এটা পুনরায় মানে আমার বাবা যে তার প্রপার্টি তার ছেলে মেয়েদেরকে দিয়ে দেয়, এটা পুনরায় আবারও তার নামে চলে আসে এবং তার নামে চলে আসার পরে তিনি এটা সমবন্টন করে 10 জনকে নিয়ে, গ্রামের সবাইকে নিয়ে তখন এটা তিনি সমবন্টন করে এবং সমবন্টনের এক পর্যায়ে আমি যতটুকু পাই আমাকে আরেকটু বাড়াইয়া দেয়, আমার ভাইদের কাছ থেকে একটু বাড়াইয়া দেয় এবং দেওয়ার পরে আমি আমার প্রপার্টি বিক্রি করার পর আমি ইন্ডিয়া যাই এবং ইন্ডিয়া থেকে আমি এটা চিকিৎসা করি বলতে শুধু যাতে আমার প্রস্রাবটা হয়, প্রস্রাবের লাইনটা করে দেয়, আমার এটা কেটে ফেলতে হয়, কারণ এটা নষ্ট হয়ে গেছে, এটা পচে গেছিলো। এবং আমি ফিরে আসি বাংলাদেশে, অনেক মাস থাকি। ইন্ডিয়াতে থাকার পর মাদ্রাজা থেকে আমি যখন বাংলাদেশে আসি, আসার পরে আমার বউ লিমা তখন আমার সাথে আবারও থাকতে শুরু করে। একটা ঘর বানাই, একই ঘরে আমি, বউ, আমার লিমা, আমার বাবা, আমরা একসাথে থাকতেছিলাম। কিন্তু অবাক বিষয় হচ্ছে এইটা
যেটা দেখার পরে আমি আমার দৃষ্টিকে বিশ্বাস করাতে পারতেছিলাম না। আমি আমার নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার বিদেশে থাকা বউ রানী ও আমার সাথে বেইমানি করে আমার এটা কেটে যখন চলে যায়, তার কয়েক মাস পরেও গোপনে গোপনে মুন্নার সাথে দেখা করে এবং মুন্না তার নাচের ক্লাবে ওকে ভর্তি করায়। অনেক ভালো নৃত্যশিল্পী হয়। আজ আমি মাঝে মাঝে ফেসবুকে, ইনস্টাগ্রামে, আপনার বিভিন্ন ধরনের টিকটক ভিডিওতে আমি দেখতে পাই আমার ওই প্রবাসী বউ এখন অনেক বড় সেলিব্রিটি। সে অনেক বড় বড় অনুষ্ঠান করে, বিভিন্ন জায়গায় যায়, নাচে গায় এবং সে নৃত্য করে। মুন্না তার এত বড় নৃত্যশিল্পী বানায় দিছে। নৃত্য তো আর কিছু না, বিভিন্ন মানুষের কাছে হয়তো ওরে পাঠায়, ওরে দিয়ে টাকা পয়সা ইনকাম করায়। আমি আমার জীবনে যে ভুল করেছি, আমি ক্ষমার অযোগ্য অপরাধ আমি করেছি। আমি জানি এই পৃথিবীতে এর চেয়েও বড় অপরাধ হয় না। আমার গল্প যারা শুনবে তারা হয়তো আমাকে ঘৃণা করবে, কিন্তু আমি দিন শেষে একটা কথাই বলি যে বাবা মায়ের চেয়ে আপন কেউ হয় না। যে বাবারে আমি এত ঘৃণা করতাম, যে বাবার আমি এত অপমান করতাম, যে বাবারে আমি মানে মুখে চুনকালি মেখে গ্রাম থেকে বের করে দিয়েছি, আজ সে বাবা আর আমি একই খাটে ঘুমাচ্ছি। আজও বাবা আমার সাথে ঘুমানোর সময় ছোট বাচ্চার মতো বলে, বাবারে তোর কি ব্যথা হচ্ছে, তুই ব্যথা পাচ্ছিস? ও বাবা তোর ব্যথা হচ্ছে না তো? আমার বাবাকে আমি বুকে জড়িয়ে ধরে ঘুমাই। এত আঘাতের পরেও বাবা আমারে ভুলে যায় নাই। আপন ভাই, আমি বেশ কয়েকদিন ধরে আপনার গল্পগুলো শুনে ভালো লাগে। আমি অসুস্থ একজন প্রতিবন্ধী মানুষ, সেখান থেকে আমি আপনাকে আমার জীবনের কথাগুলো বললাম। আমি বরিশালে আছি, এখনও বরিশালেই থাকতেছি। যদি আপনার মঞ্চে আমার গল্পটা প্রচার করবেন, আমি তো গরিব মানুষ, গল্পটা শুনে আমার ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই শহীদুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। দেখেন, তিনার একটা কথা খুব ভালো লাগছে যে বাবা মা কখনোই কিন্তু সন্তানদেরকে ভুলে যায় না, এবং সন্তান যতই অপরাধ করুক, যতই কষ্ট করুক বা যতই অন্যায় করুক, বাবা মায়ের কাছে অন্যায়টা কখনো অন্যায় মনে হয় না। একটা বাবা, একটা মা একটা সন্তানের জন্য যে কত পরিমাণের ত্যাগ স্বীকার করে, কত কষ্ট করে, এটা আসলে পৃথিবীতে বলে বোঝানো যাবে না। একটা ভূতের মতো সন্তান আমরা দুনিয়াতে জন্মাই, একটা ছোট্ট মাংসের ধলা বিড়ালের বাচ্চার মতো হয়ে আমরা পৃথিবীতে আসি, অথচ এই বিড়ালের বাচ্চাটাকে এত বড় একটা মানুষ আমাদের পিতামাতা তৈরি করে। নিজেরা না খেয়ে, নিজেরা ভালো কাপড় না পরে, নিজেরা ভালো অবস্থানে না থেকে সন্তানদেরকে সুখে রাখার জন্য একটা বাবা যা করে, একটা মা যা করে, একটা সন্তান যদি সেটা বুঝতো, তাহলে আমাদের এই বাংলার বুকে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না, কোনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। আমি কয়েকদিন আগে কোনো একটা হুজুরের মুখে শুনেছিলাম যে তিনি বলেছিল, এক মা বৃদ্ধাশ্রমে একটা তার সন্তানকে বলতেছে, বাবারে আমি যদি মরে যাই তাহলে আমার মাথার উপরে ওই ফ্যানটা তুই পরিবর্তন করে দিস, মানে ফ্যানটা খুলে নতুন একটা ফ্যান লাগাইস। তা ওই মা তখন তার সন্তানকে জিজ্ঞেস করলো যে, মা এই কথা তুমি আমাকে কেন বলতেছ? তুমি যদি মরে যাও তাহলে এখানে ফ্যান থেকে আর কি হবে? ওই মা তখন তার সন্তানকে বললো, বাবারে এই ফ্যানটা যখন চলে প্রচুর শব্দ হয়, এত শব্দ হয় যে ঘুমাতে পারি না। তাই আমার কাছে মনে হয় যে তুই তো আসলে শব্দের কারণে ঘুমাইতে পারিস না, একটু শব্দ হলে তোর ঘুম ভেঙে যেত। আমি যখন তোরে আমার বুকে নিয়ে ঘুমাইতাম, একটুখানি শব্দ হলে তুই উঠে যেতি। তা ফ্যানের যে পরিমাণের শব্দ, আমার মনে হয় আমি এখান থেকে চলে যাওয়ার পরে তোর এই ঘরে আসতে হবে, আর তোর এই ঘরে আসলে তুই এক ফোঁটাও ঘুমাতে পারবি না। এই জন্য আমি মারা যাওয়ার পরে তুই ফ্যানটা চেঞ্জ করিস, যাতে তোর সুন্দর ঘুম হয়। এরাই বাবা, এরাই মা, এদের জন্যই আমরা আজকে এই নতুন পৃথিবী পেয়েছি। আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা বাবা মাকে ভালো রাখুক, এই শুভকামনায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনার সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।